যে পাস্ট লাইফ রিগ্রেশন আপনি কি সত্যি সম্ভব? পিএলআর যদি আমি খুব শর্টে বলি, এটা হচ্ছে আমাদের কর্মের আয়না। পিএলআরটা কি করার নেসেসিটি আছে এবং যদি নেসেসিটি থাকে কাদের জন্য বেসিক্যালি দরকার? একজন মেয়ে এসেছিলেন, তার বিয়ে ঠিক হয়ে গেছে, কার্ড ছাপা হয়ে গেছে, বাট ভীষণ টক্সিক। তো বললো আমি বিয়ে করবো কিনা বুঝতে পারছি না, তো আমাকে একটুখানি এটা থেকে আমাকে বিয়ের আগে আমাকে দেখতে হবে, কারণ ডিভোর্স হয়ে যাওয়ার থেকে তো আগে তাকে যদি আমার না হয় আমি তাকে রিলিজ করতে পারবো। এই যে বলে না যে আমি কি খুব পাপ করেছিলাম যার জন্য আমাকে সাফার করতে হচ্ছে, পাপ পূর্ণ বলে না ওরকম আলাদা করে কোনো ডেফিনেশন নেই। এটা একটা বোধ, তিনি একজন সফল ব্যক্তি এবং তাকে দেখতেও যথেষ্ট ভালো, কিন্তু তার কোনো রকম ভাবে রিলেশনশিপ গ্রো করছে না। সেটা যদি সে যেভাবেই যাচ্ছে কেটে যাচ্ছে, সেটা কেন বলছে সেইটা দেখার জন্য এসেছিলেন। বাট সে যখন পাস্ট লাইফে গিয়ে দেখছে সে একজন খুব প্রস্টিটিউট ছিলেন, এবার সে নিজেকে ঘৃণা করা শুরু করে ওই লাইফে যে আমি তো এটা করিনি, কিন্তু এটা তাকে বুঝতে হবে তুমি অ্যাজ এ উইটনেস দ্যাট। তো এরকমও হয় যে কৌতূহল বশত দেখতে আসে, একটু সমস্যা না, তখন তার অ্যাকসেপ্টেন্সের প্রবলেম আসে। যার থার্ড আই ব্লকেজ থাকে সে ভালো ভিজুয়াল করতে পারে না, সে এই লাইফেও সে ডিসিশন নিতে পারে না। আর মানুষ বেশিরভাগ মানুষ ভাবে প্রেডিকশন একেবারে শিল মোহর দিয়ে দাও না, তুমি যদি কর্মই না করো তুমি সেখানে অ্যাক্টিভেট কি করে করবে। কেউ একজন খুব ভালো ডান্সার, সে হতে চাইছে একজন রিনাউন্ড ডান্সার হতে চাইছে, সে যদি নিজের নাচটাকে নিয়ে কাজটাই না করে তাহলে সে কি করে হবে? আমরা কাউকে সাজেস্ট করতে পারি না তুমি এটা পিএলআর করো বা তুমি পিএলআর করো না, সেটা ডিপেন্ড করছে ক্লায়েন্ট যদি চায়, বা কিছু কিছু ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজার দ্বারাও সাজেস্ট করে। প্রম্পট উইথ পারমিতা উইথ পিয়ালি অ্যাজ এ গেস্ট ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এই চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার, ফিরে এলাম আরেকটা নতুন এপিসোড নিয়ে প্রম্পট উইথ পারমিতা। আজকে আমাদের গেস্ট হলো একজন বিশিষ্ট ব্যক্তি যার নাম হলো পিয়ালি সরকার। পিয়ালি অনেক কিছু করে, আমি ছোট্ট একটা ক্রিস্প ওর ইন্ট্রোডাকশন দিই। পিয়ালি হিলিংয়ে আছে, প্রাণিক হিলিং করে, নাম্বার 2 ট্যারট করে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং জিনিস হলো পিএলআর মানে পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে কাজ করে। এবং পিয়ালির কাছ থেকে আমরা আজকে প্রচুর কোয়েশ্চেন, একগুচ্ছ কোয়েশ্চেন এবং রিয়েল লাইফ কেস স্টাডি নিয়ে এলাম জানার জন্যে যে ও কী ধরনের কাজ করে এবং এই কাজগুলো আমাদেরকে কীভাবে হেল্প করতে পারে মেন্টালি, ফিজিক্যালি, সোলফুলি। পিয়ালি, ওয়েলকাম টু প্ল্যান উইথ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য, যেখানে আমি প্রাণ খুলে তোমার সাথে কথা বলতে পারবো। একদম একদম। আচ্ছা পিয়ালি, আমাকে বলো যে এই যে পিএলআর শব্দটি আমি শুনি, এই পিএলআর করার কারণ কি, মানে পারপাসটা কি? খুব ভালো কোশ্চেন। পিএলআর এটা হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন। যদি আমি খুব শর্টে বলি, এটা হচ্ছে আমাদের কর্মের আয়না। যে আমরা প্রেজেন্ট লাইফে যদি কেউ খুব ভালো থাকে, সে যেমন ডক্টরের কাছে যায় না, সে ভালো আছে, ঠিক সেরকম কারোর যদি জীবনে অনেক অসুবিধা সৃষ্টি হয়, যেটা সে কোনো সলিউশন পাচ্ছে না, তার ফিজিক্যাল বডি ওকে, তার মাইন্ডকে সে কিছুটা আইডেন্টিফাই করতে পারছে যে হয়তো আমার এই ডিপ্রেশনের জন্য এটা হচ্ছে, বাট এমন কিছু কর্মবন্ধন সে ফেস করছে, হয়তো এই লাইফে সে খুব ভালো একজন পার্সন, তার হয়তো কোনো রিলেশনশিপ ব্লকেজ হচ্ছে, তার ফিনান্সিয়াল ব্লকেজ হচ্ছে, বা একটা প্যাটার্ন, একটা ট্রমা সে কিছুতেই ওভারকাম করতে পারছে না, সেক্ষেত্রে পিএলআরটা তাকে ভীষণভাবে হেল্প করে। তো এই কারণে যদি যাদের কোনো ব্যক্তি এরকম আছে যে সব রকম সে চেষ্টা করে গেছে বাট সে কিছুতেই কোনো ওয়ে আউট পাচ্ছে না, সেক্ষেত্রে তার পিএলআর দেখাটা প্রয়োজন। এবং তার জন্য অবশ্যই তাকে প্রেডিকশন করে দেখতে হয়, কারণ ডিভাইন, যদি আমরা ঈশ্বরকে মানি বা না মানি, তবুও আমরা নিজেকে তো মানি, আমাদের হায়ার সেলফের পারমিশন ছাড়া কিন্তু আমাদের কিচ্ছু হয় না। সেটা যদি ইয়েস হয়, দেন পিএলআর করা তার জন্য যথেষ্ট পরিমাণের উপযোগী এবং উপকারী। সে তখন সেই প্রবলেম থেকে ওভারকাম করতে পারবে, ডেফিনেটলি পারবে। ওকে, এর সঙ্গে একটা কোয়েশ্চেন আমি আরও জিজ্ঞেস করছি, সেটা হলো সবাইকে পিএলআর করতে পারে? যেরকম ধরো আমি আছি, পিএলআর করব, এবং আমার ধরো কেউ জানাশোনা আছে, কেউ বেড রিডেন, কেউ অসুস্থ সে আছে, কেউ মেন্টালি সিক সে আছে, সবার জন্য কি পিএলআর অ্যাপ্লিকেবল? একদম নয়, সবার জন্য কেন নয়, কারণ যখন আমাদের যারা ডেন্টিস্ট তারা খুব ভালো রিলেট করতে পারবে, যখন দাঁতে ভীষণ পেন থাকে সে কিন্তু দাঁতটাকে তোলে না, যতই সেটা তুলতে হবে তাকে একটা সার্টেন টাইম দেওয়া হয়, ঠিক সেরকম মেন্টালি এবং ফিজিক্যালি ফিট যদি না হয় দেন পিএলআরটা করতে পারবে না। কেন করতে পারবে না, তার কারণ হচ্ছে প্রথমে বুঝতে হবে পিএলআরটা কিভাবে হয় বা পিএলআরটা কি। আমাদের যেমন যেমন আমি পিয়ালি, আমাকে এখানে দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে, আমার শরীর আছে বলে দেখা যাচ্ছে, আমার ফিজিক্যাল বডি, বাট ফিজিক্যাল বডি ছাড়াও আমাদের আরও 4টে বডি আছে। সেটা হচ্ছে আমাদের অন্নময় কোষ মানে ফিজিক্যাল বডি, আমাদের প্রাণময় কোষ, আমাদের মনোময় কোষ, আমাদের বিজ্ঞানময় কোষ এবং ব্লিস বডি, এটা আনন্দময় কোষ বলছে। মানে আমাদের ফিজিক্যাল বডি আমাদের যেখানে থেরাপি হচ্ছে সেখানে থাকবে, বাট আমাদের যে স্যাটেল বডি বা সূক্ষ্ম শরীর থাকে সে কিন্তু সব জায়গায় ট্রাভেল করতে পারে। কেন পারে? মৃত্যুর পরে আমরা পার্থিব বস্তু, যেটা আমাদের পৃথিবীর
থেকে নেওয়া আমাদের শরীর, সেটা আমরা পৃথিবীতেই রেখে যাই। নিয়ে যাই কোনটা? নিয়ে যাই আমাদের জ্ঞান, নিয়ে যাই আমাদের এনার্জি, নিয়ে যাচ্ছি আমাদের যে চেতনা, যেটা চৈতন্যের অংশ, সেটা নিয়ে চলে যাচ্ছে। এবং পিএলআরটা দেখা হয়, যেমন আজকে আমি যখন পৃথিবীতে কেউ জন্মায় তখন সে তার শরীর নিয়ে শুধু আসে না, তার চেতনা তার ওই 4টে বডিকে আনে, তার উইজডমকে আনে, তার অন্নময় কোষ মানে ফিজিক্যাল বডিকে আনে, তার প্রাণময় কোষকে আনে, তার মনোময় কোষকেও আনে, সবটা মিলে সেই ব্যক্তিটা তৈরি হয়। তো এই জন্যে যখন কেউ পিএলআর করে তাকে ফিজিক্যালি ফিট থাকতে হয়, কারণ যদি ফিজিক্যালি সে ফিট না থাকে, যখন সে কি দেখবে সেটা হয়তো তখন সেটা সে নিতেই পারলো না, কারণ এটা কর্মের আয়না। সে যখন সেই কর্মটাকে দেখবে, সেটা যদি সে ফিজিক্যাল বডি, কারণ আমাদের ঠিক যেরকম আমরা যদি কোনো স্টোরি বুকও পড়ি, যদি সেখানে খুব আবেগঘন কোনো কিছু থাকে বা খুব কষ্টের কিছু থাকে, আমাদের কিন্তু আমরা ইমোশনাল হয়ে যাই, রাইট? তো আমাদের ইমোশনটা তখন আমাদের যদি আবার সেটাকে আমরা নিতেই না পারি, সেই ইমোশন, তাহলে আমাদের ক্ষতি হবে। পিএলআর করার উদ্দেশ্য হচ্ছে ক্ষতি থেকে বাঁচানো। তো সেটা করতে গিয়ে যদি উল্টে আমাদের কষ্ট হয়ে যায়, সেটা দেখা উচিত না। এবার আসি ফিজিক্যালি কেউ ফিট, বাট কেউ কারোর খুব ট্রমা আছে, সেই ট্রমা থেকে হয়তো ওভারকাম করতে চাইছে, বাট সেই ট্রমা থেকে ওভারকাম করার জন্য যে মেন্টাল তাকে স্টেট থাকতে হচ্ছে, সেটাও হয়তো তার সেই মুহূর্তে নেই। তখন তাকে আমরা কিছুদিন সময় দিই, কিছু মেডিটেশন বলা হয় বা কিছু হিলিং টেকনিক অ্যাপ্লাই করা হয়, যাতে সে ঠিক থাকতে পারে। আবার কেউ কেউ বলে যে আমি দেখতেই চাই না, কিন্তু আমি শুধু জানতে চাই কেন এটা, তখন তাকে প্রেডিকশন করে বলা হয়। বাট পিএলআর করতে সবার জন্য নয়। আচ্ছা, তার মানে তোমাকে ফিজিক্যালি মেন্টালি যারা ফিট তাদের জন্যই অ্যাপ্লিকেবল। ওয়েল, এই পিএলআর একটা নতুন কনসেপ্ট। তো আজকাল তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন কন্টেম্পোরারি আর্ট, বিভিন্ন ধরনের স্ট্রিম আছে, ছেলেমেয়েরা পড়ছে। তো পিএলআর শেখার জন্য কি কোনো ফর্মাল ট্রেনিং আছে কি? কোথা থেকে যদি কেউ করতে চায়, আমাদের ভিউয়ার্সদের মধ্যে যদি কেউ পিএলআর করতে চায়, একদম কোথা থেকে করতে পারে বা কি ফর্মাল ট্রেনিং যদি একটু বলো। পিএলআর করতে গেলে যেটা সবচেয়ে যে দরকার, সেটা হচ্ছে একটা মানুষকে তার মনুষ্যত্বটাকে ঠিক রাখতে হবে, নৈতিকতা, এথিক যদি ঠিক না থাকে, কারণ একটা মানুষ আমার কাছ থেকে আসবে বা যে থেরাপিস্টের কাছে যাক না কেন, যখন সে তার পিএলআর যখন শেষের দিকে যাবে, তাকে তো আমাকে একটা সাজেশন নিতে হবে। সে দেখে আসলো, বাট তাকে হিল করার মতন দক্ষতা আমাকে থাকতে হবে। সেই মানসিকতা, দক্ষতা তো পরে আসবে, সেটা অর্জন করা যায়, সেটা প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করা যায়। বাট যে ব্যক্তি পিএলআর শিখতে চাইছে, তাকে সেই রকম মেন্টাল স্টেটে থাকতে হবে যে আমার কাছে আমি সেই ব্যক্তিটাকে বুঝবো, তার এনার্জিটাকে আমি ফিল করতে পারবো, তাকে ওভারকাম করার মতন দৃঢ়তা আমার থাকতে হবে। এটা প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, খুব ভালোভাবে যদি আমি না শিখতে পারি, তাহলে অনেক সময় পিএলআর করে ক্ষতিরও সম্ভাবনা হয়। আচ্ছা, কারণ এরকমও বহু দেখা গেছে, আমার কাছে এরকম বহু ক্লায়েন্ট এসছে যারা অন্য জায়গা থেকে পিএলআর করেছে ইনকমপ্লিট, মানে যখন কেউ ট্রমা রিলিজ করতে যাচ্ছে, বাট কারো হয়তো কোনো ফিজিক্যাল বডিকে পেন হয়েছে, যেটা সে বা কোনো সমস্যা হচ্ছে, যেটা কোনো ডক্টর সেটাকে ওভারকাম করতে পারছে না। তো তখন সে পিএলআর যখন করতে আসে, তখন হয়তো অলরেডি সে এক জায়গা থেকে পিএলআর পড়ে এসেছে, এনার্জি তার রিলিজ হয়নি, তার এনার্জি বডি সেটাকে। আর একটা কথা আমি সবসময় বলি, যন্ত্রণা মানে আমাদের পেইনটাকে কোনো পানিশমেন্ট নয়, মানে যন্ত্রণা আমাদের যত্ন করতে শেখায়। কেন যত্ন করতে শেখায়? যখন আমাদের ধরুন ফিজিক্যাল বডিতে আমাদের কোথাও পেন হচ্ছে, অ্যাটেনশন চাইছে, হিল করো আমাকে, আমাদের রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, সে বলছে আমাকে হিল করো, তাই তো আমি যন্ত্রণা দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি এখানে প্রবলেম হচ্ছে, তখন আমরা সেই মানে ডিপে যাচ্ছি, রুটে যাচ্ছি যে কোথা থেকে প্রবলেমটা আসছে। তো এটা বোঝার জন্য যদি মানসিক দক্ষতা তার না থাকে, তাহলে সেটা হবে না। সে যত ভালো জায়গা থেকে শিখুক না কেন হবে না। আগে যে ব্যক্তি শিখছে তাকে নিজেকে কোশ্চেন করতে হবে, কেন শিখবো, পারপাসটা অবজেক্টিভ করা। হ্যাঁ, একদম মানি আর্ন করে না, ওটা তো যে কোনো রকমভাবে আমরা উপার্জন করতে পারি। প্রথম কথা হচ্ছে আমাকে বুঝতে হবে, আমাকে সেন্সিটিভ হতে হবে, আমাকে মানুষকে ফিল কিন্তু করতে কেউ হবে। ফর্মাল ট্রেনিং যে তুমি তো দাও, ফর্মাল ট্রেনিং দাও, আর এরকম কোনো ইনস্টিটিউশন না থাকে? এখনো সেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেরকম ইনস্টিটিউশন নেই, তবে সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করছে। এরকম বহু মানুষ আছে যারা খুব ভালোভাবে শেখাচ্ছেন। তুমি কি অনলাইন অফলাইন দুটোই নাও? হ্যাঁ, আমি অনলাইন অফলাইন দুটোই নিই। বাহ, তাহলে তো ভিউয়ার্সরা জানেন যে যদি আপনারা পিএলআর শিখতে চান, কার কাছে আসতে হবে, আপনি ডিএম করুন, আমরা ডেফিনেটলি উই উইল গাইড ইউ টু পিয়ালি। পিয়ালি খুবই একটা বিখ্যাত মানুষ, কলকাতায় সবাই ওনার ফেস চেনেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন পিয়ালি, পিএলআর করাটা কি খুব সেফ? যত তুমি পিএলআর করছো, তোমার জন্য কি এটা সেফ, বা যে পিএলআর যার জন্য করছো তার জন্য কি এটা সেফ? হ্যাঁ, দেখো, ওই জন্য আগে প্রেডিকশন করা হয়। এরকম আমি বলছি, ছোট একটা এক্সাম্পল দিই, তাহলে মানুষের যারা দেখছে ভিউয়ার্স তাদের রিলেট করতে সুবিধা হবে। একজন এসেছিলেন আমার কাছে, তিনি খুবই মানে একজন কেরিয়ারের, তিনি একজন সফল ব্যক্তি এবং তাকে দেখতেও যথেষ্ট ভালো, কিন্তু তার কোনো রকমভাবে রিলেশনশিপ গ্রো করছে না। সেটা যদি সে যেভাবেই যাচ্ছে কেটে যাচ্ছে, সেটা কেন হচ্ছে সেইটা দেখার জন্য এসেছিলেন।
এবার তখন পিএলআরটা আমি শুরু করলাম, আমি প্রেডিকশন করেই মোটামুটি নিয়েছিলাম, কিন্তু তারপরে অনেক সময় দেখা যাচ্ছে প্রেডিকশন করেও পিএলআর করতে গিয়ে আমাদের মাইন্ড ভীষণ বুদ্ধি, মানে আমাদের যে সাবকনসিয়াস এবং কনসিয়াস মাইন্ড, সে কিন্তু ভীষণ বুদ্ধিমান, তার প্রচণ্ড, মানে তাকে আমরা আমাদের বুদ্ধি দিয়ে ধরতে পারবো না। কেন বলছি, যদি কখনো কোনো কিছু ক্ষতিকারক কিছু থাকে আমাদের পাস্টে, সে কিন্তু সেই জায়গাটা ব্ল্যাঙ্ক করে দেবে। কারণ আমরা এসছি কেন পিএলআরটা করতে, আমাদের সমস্যাটাকে ওভারকাম করতে। যদি সেই সমস্যাটা বেড়ে যায় তখন সমস্যা। মেয়েটি যখন দেখা শুরু করলো, সে প্রথমে দেখতে সে একটি ছোট 10 বছরের মেয়ে, যখন সে কিশোরী হচ্ছে, মানে একটু অ্যাডাল্ট, মানে ওই সময় তখন তার বাড়িতে একজন হামলা করেছে, তাকে তার বাবাকে খুব মারছে, এবং যখন আমরা এনার্জি বডিটাকে আমরা দেখতে পাচ্ছি, ট্রাভেল তো পড়ছে আমার সূক্ষ্ম শরীর এনার্জি বডি, বাট আমরা ফিজিক্যাল বডিতেও সেই পেনটা কিন্তু আমরা ফিল করি। যেমন মুভি দেখতে গিয়ে যখন আমরা যাই, কারণ মাইন্ড কিন্তু ইমাজিনেশন এবং রিয়েলিটির পার্থক্য কিন্তু বোঝে না। এই কারণে সেই মেয়েটি যখন ওই দেখছে তাকে বাবাকে খুব কষ্ট করে তার বাবা কষ্ট পাচ্ছে, দেন সে না ওটা নিতে পারছে না, বলছে ম্যাম আমি আর দেখতে পাচ্ছি না, আমাকে নিয়ে আসুন। এবার তাকে আমি প্রসেস করে আবার নিয়ে আসতাম। এবার তার তো হিল হওয়ার জন্য এসেছিলো, সে তো নিশ্চয়ই আর আঘাত পাওয়ার জন্য আসেনি। এইসব ক্ষেত্রে তখন আর আমরা করাই না, তখন তাকে অন্যভাবে হিল করার চেষ্টা করা হয়। সে কিন্তু আর ভবিষ্যতে আর দেখতে আসেনি, বলেছে আমি নিতে পারছি না। কারণ পেইনফুল কিছু থাকলে আমাদের মাইন্ড ওখানে স্টপ করে দেয়। ব্ল্যাক এরকম অনেক হয় যে পিএলআরে ঢুকে গেল, সেশন হচ্ছে, বাট হঠাৎ করে বলে ম্যাম সবটা না পুরো অন্ধকার হয়ে গেল। অন্ধকার ওটা আর অন্ধকার না, অন্ধকার হচ্ছে আমাদের মনের অন্ধকার। কেউ যদি আমরা ভুল করি, যেমন ছোটো বাচ্চা যদি কখনো ভুল করে, তার মা বকবে বলে সে কিন্তু সেটাকে লুকায়, সেটা কিন্তু সেটাকে হাইড করে, এবং তার সাথে সাথে এটাও ম্যানিফেস্টেশনের একটা পার্ট হয়ে যায়। আমরা যদি গিল্ট কনসাসনেসে থাকি, আমরা কিন্তু পানিশমেন্টকে ম্যানিফেস্ট করি। যেমন আমরা বড়রা কিন্তু সেটা পারি না, বড়রা কিন্তু যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাচ্ছি তখন আমরা জানি আমাকে কেউ পানিশ করবে না, কিন্তু আমার সাবকনসিয়াস আমাকে পানিশ করবে। ঠিক এই জন্যে তখন ও কিন্তু জানে ওখানে ভুল আমার ছিল, ওই লাইফে আমি যাচ্ছি যেখানে আমার ভুল ছিল, আমি ওটা আর দেখতে চাই না। তখন আমি কি করবো, আমার সাবকনসিয়াস ওটাকে ব্ল্যাঙ্ক করে দেবে। কারণ আমি নিজের ক্ষেত্রে এটা আমার হয়েছিল। আমি যখন আমার মেয়ের সাথে আমার কার্মিক বল খুব স্ট্রং ছিল, যখন ছোট ছিল 5 বছরের, ও এমন কিছু বিহেভিয়ার করতে, অ্যাক্টিভিটিস করতে, যেটা মা হিসাবে আমার পক্ষে মেনে নেওয়াটা খুব কষ্টকর ছিল। আমি ওটা অনেকভাবে হিল করার চেষ্টা করেছি, কিছুতেই সেটা হিল হচ্ছে না। আমি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, কারণ বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করার চেষ্টা করেছি, বাট কিছুটা, মানে 30% হয়তো সেখানে চেঞ্জ হচ্ছে, পুরোপুরি হচ্ছে না। দেন আমি তখন জানতে পারলাম, আচ্ছা পিএলআর বলে, আমি ছোটোবেলা থেকে জানি এগুলো হয়, কিন্তু ভালো কারোর কাছে না করালে তো আমি জানি মিষ্টিটা কেমন খেতে, আমি শুনেছি, কিন্তু মিষ্টত্ব কতটা আছে তার মধ্যে সেটা তো আমি যখন নিজে টেস্ট করবো, আমার টেস্ট বার যখন সেটাকে ফিল করবে, দেন আমি বুঝতে পারবো। ঠিক সেরকম আমি মেয়েকে নিয়ে যখন দেখতে গেলাম, হ্যাঁ দেখলাম যে ও আমার ফাদার ইন ল ছিল। এবার ওটা আমি হিল করে আসলাম। আর এটা অনেকে ভাবে পিএলআর বোধহয় ম্যাজিক, না ম্যাজিক নয়, পিএলআরটা হচ্ছে একটা থেরাপি, যেখানে আমি ডিপ হিল হচ্ছি। কিন্তু সেটার জন্য ঠিক যেরকম আমরা মেডিসিন নিচ্ছি, একটা নির্দিষ্ট টাইম থাকবে আমার ফিজিক্যাল বডি হিল হতে, ঠিক সেরকম আমাদের মাইন্ড, আমাদের মন, আমাদের চেতনাকে হিল হতে সময় লাগবে। আমার 1 বছর লেগেছিল ওর সাথে এই কার্মিক বন্ডটাকে ঠিক করতে, বাট 360 ডিগ্রি ঘুরে গেছে। মানে এটা যে হয় ম্যাজিক, যে হয় ম্যাজিক হতেও সময় লাগে। সেই ধৈর্যটা যদি কেউ দিতে পারে, ডেফিনেটলি তার লাইফে পজিটিভ চেঞ্জ হবে। এবার যে আমি বলছি কেন কথাটা তুললাম, ওই লাইফে আমি কিছু একটা ভুল করেছিলাম, তার জন্য ও আমার সাথে ও আমাকে একটা মা যেমন শাসন করে, আমার মেয়ে আমাকে ঠিক সেভাবে, 5 বছরের মেয়ে কিছু বলেই বল তোমাকে মারবো, তোমাকে বকবো, এরকম। সেটা আরও অন্য রকমভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যেত। এইবার আমি ভাবলাম যে কেন করছে। এবার দেখলাম হ্যাঁ আমার ভুল ছিল, কিন্তু ভুলটা কতটা ভুল ছিল সেটা আমি দেখতে পারলাম যখন আমি আমার বোনকে পিএলআরটা করালাম। তখন প্র্যাকটিস পিরিয়ডে ছিলাম, আমি বললাম আমি তোকে অনেকটা দেখাচ্ছি, কি দেখতে চাস বল। এবার ও বললো ফিজিক্যাল একটা প্রবলেম ছিল সেটা দেখার জন্য। ও যখন গিয়ে বলছে ওই লাইফে ওর সাথে আমি কিছু একটা খারাপ করেছিলাম, খারাপ মানে ওকে আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, তো ওকে দেখতে খুব একটা তখন ভালো ছিল না, এবং আমি প্রচণ্ড অহংকারী ছিলাম। এই যে ওই লাইফ থেকে এবার আমি পিএলআরটা করে এই লাইফে আমার অহংকার একেবারেই নেই, কেউ বরং আমাকে প্রশংসা করলে আমি একটুখানি মানে সংকুচিত হয়ে যাই। এবার আমি যখন ওই লাইফে দেখেছি যে আমি লাস্টে কাঁদছি যে আমি এটা ভুল করেছি, এই যে রিগ্রেশনটা আমার হয়ে গেল, আমি যখন দেখছি আমার শরীরের জন্য একটা মানুষ সাফার করছে বা আমার বিহেভিয়ারের জন্য একটা মানুষ সাফার করছে, ওই ভুলটা আমি এই লাইফ কারণ কোনো লাইফে আর করবো না। শিক্ষা যদি কারোর হয়ে যায় তাহলে সে ভুল করবে, আর যদি শিক্ষা না আসে একই ভুল বারবার করবে। এই কারণে পাস্ট লাইফটা দেখা প্রয়োজন। এই যে আমার মাইন্ড প্রস্তুত ছিল, তাহলে তো আমি প্রথম পিএলআর সেশনেই আমি দেখতে পারতাম, আমাকে সেকেন্ড সেশন নিতেই হতো না। থেরাপিস্টের উপরে ডিপেন্ড করছে যে প্রবলেমের জন্য কেউ আসে, সেটা যদি একবারে হিল হয়ে যায় তার মানে বুঝতে পারে ঠিক হয়ে গেছে। বাট কারোর ক্ষেত্রে খুব কম আছে এটা, যেটা 2টো সেশন হয়তো নিতে হতে পারে সেম রিজনের জন্য, কারণ সেটা ক্লায়েন্টের উপরেও ডিপেন্ড করছে সে কতটা নিতে পারবে। রাইট, মানে ঝাল খাওয়ার ক্যাপাসিটিটা কতটা আছে সেই বুঝে আর শেফ তাকে ততটুকুই স্পাইস দেবে।
বেশ অনেক ভালো সুন্দর করে তুমি বোঝালে এবং আমাকে তুমি বলো যে কারণ আমরা যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করছে পিএলআর কি আমি সায়েন্স বলবো বা এটাতে একটা থেরাপি তুমি বললে তো এর পজিটিভস গুলোও তুমি বললে নেগেটিভসও বললে এবার তুমি বলো যে পিএলআর করতে গেলে যদি এটাকে সায়েন্স বলে এর স্টেপস কি হোয়াট আর দ্য স্টেপস অফ পিএলআর করতে গেলে কটা স্টেপস আমাদের ফলো করতে হয় কিভাবে আমি করব একটু যদি বোঝাও। আচ্ছা, এটাকে আমি বিজ্ঞান পুরোপুরি বলবো না, কারণ বিজ্ঞান প্রমাণ চায়, আর আধ্যাত্ম বিজ্ঞান আগে প্রমাণ চায়, তবে গিয়ে আমরা বিশ্বাস করি। আধ্যাত্মতে আমরা আগে বিশ্বাস করি, পরে প্রমাণ পাই। যেমন আমরা সবাই যে ধর্মে রয়েছি সবাই আমরা জানি ইউনিভার্সাল একটা ফোর্স আছে, এনার্জি, তাকে আমরা আল্লাহ বলছি, গড বলছি বা ঈশ্বর বলছি। আমরা কিন্তু কেউ আমাদের মানে ফিজিক্যাল বডি দিয়ে তাকে কিন্তু কেউ আমরা সাক্ষাৎ করিনি, কিন্তু তাহলে আমরা মানছি কেন? কারণ আমরা কিছু আমাদের অভিজ্ঞতা দিয়ে, আমাদের ইনটিউশন দিয়ে, আমাদের কর্ম দিয়ে আমরা ফিল করতে পারছি আচ্ছা ভালো কর্মের এটা করলে আমার ভেতর থেকে কেউ যেন বলছে আমার ভেতরেই তো ঈশ্বর আছে, তো সেটা আমরা পরে প্রমাণ পাই। ঠিক সেরকম পিএলআরটাকে আমি পুরোপুরি সায়েন্স বলবো না, বাট এটা তো ডেফিনেটলি এটা একটা পার্ট আমি বলতে পারি। এবার স্টেপস যদি হয়, কিছুটা হিপনোথেরাপি এখানে অ্যাপ্লাই করা হয়, কিছুটা, সবটা নয়, কারণ এখানে মেডিটেশনের ভূমিকাটা সবচেয়ে বেশি থাকে। কারণ আমি যখন ক্লায়েন্ট আমার কাছে আসছে বা যে কোনো থেরাপিস্টের কাছে যাচ্ছে, তার প্রবলেমটাকে শোনা হচ্ছে, কেউ রিলেশনশিপের জন্য আসে, কেউ হেলথ ইস্যু, কারণ কোনো ট্রমা আছে বা কেউ কোনো একই সাফারিং বারবার তার মুভ হচ্ছে, সেটাখান থেকে সে ওভারকাম করতে পারছে না। এবার তাকে বলা হলো তুমি সেই লাইফে যাবে যেখান থেকে তোমার এই প্রবলেমটা এসছে, সেই কারণ আমাদের প্রচুর লাইফ থাকে, কেউ 1000 লাইফ লিড মানে বেঁচে এসেছে, কেউ বা হয়তো কয়েকশো জীবন বেঁচে এসেছে, বাট তার প্রবলেম তো কোনো একটা জায়গায় আটকে আছে বলেই তো সে হিল করার চেষ্টা করছে। এবার সে যখন আমার কাছে আসছে, তাকে গাইডেড মেডিটেশন বলা হচ্ছে। ফার্স্ট স্টেপ, তাকে আগে প্রথমে ফিজিক্যাল বডিকে রিল্যাক্সেশন করা। কারণ ফিজিক্যাল বডি যদি খুব অস্থির থাকে, যেমন আমরা যদি দৌড়ে পড়াশোনা করি, আমরা কি পারবো না তো। মনঃসংযোগ করার জন্য আমাদের সবার আগে ধ্যান, মানে যেটা আমাদের ফিজিক্যাল বডিকে স্টিলনেস আসতে হবে। ঠিক সেরকম সে শুয়ে থাকুক, সে যেটাতে কমফোর্টেবল, কেউ শুয়ে করতে পছন্দ করে, কিংবা বসে পিএলআর করতে পছন্দ করে, তার ফিজিক্যাল বডিকে রিল্যাক্সেশন করানো হচ্ছে। তারপরে কিছুটা হিপনোথেরাপি অ্যাপ্লাই করা হয়, সেটা ক্লায়েন্ট হচ্ছে। বাট টেকনিকগুলো এক একজনের কাছে এক এক রকম থাকে। কারণ কি, আমাদের যেমন 5 সেন্সেস থাকে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা 5টা রকম সেন্স বা উপলব্ধি করতে পারি, ঠিক সেরকম আমাদের 5 স্পিরিচুয়াল সেন্সেস থাকে। সেটা হচ্ছে আমরা কেউ খুব ভালো ভিজুয়ালাইজ করতে পারি, আমরা কেউ ক্লিয়ার কগনিজেন্স, ক্লিয়ার অডিয়েন্স, ক্লিয়ার অলিয়েন্স থাকি, কেউ ক্লিয়ার সেন্টিয়েন্স থাকি। কারণ আমাদের যখন আমরা ট্রান্সে যাওয়ার পরে কেউ ফিল করতে পারছি, কেউ খুব মানে টাচ ফিল করতে পারছি, কেউ খুব সেন্সটাকে ফিল করতে পারছি। একজন আমার কাছে ক্লায়েন্ট এসেছিল, তিনি ক্লিয়ার অডিয়েন্স ছিলেন, তিনি শুধু গন্ধ স্মেল করে পুরো পিএলআরটা বললো। সে কেন দেখতে পাচ্ছে না, তার ভিশনটা, থার্ড আইটা তার ব্লক, সে দেখতে পাচ্ছে না, বাট সে কিন্তু ওখান থেকে হিল হয়ে গেছে। সে একটা নির্দিষ্ট স্মেল পাচ্ছে, কোথা থেকে একটা স্মেল আসে, বলে ওই স্মেলটা কোথা থেকে আসে, তুমি সেখানে যাও। তখন দেখছি একটা পুকুর, মানে পুরনো পরিত্যক্ত যে থাকে, সেখানে কোনো মৃতদেহ রাখা আছে, আর ওইখান থেকে যে স্মেলটা ওর এনার্জি বডি ফিল করছে, এনার্জি বডি সূক্ষ্ম শরীর গেছে, সূক্ষ্ম শরীর ওটাকে সেন্স করতে পারছে। যারা খুব ফিলিং করে, মানে যদি কেউ সবচেয়ে ভালো ফিল করতে পারে, সে খুব ভালো পাস্ট লাইফ এক্সপ্লোর করতে পারে। কারণ যখন আমরা পাস্ট লাইফে দেখি, রিসেন্ট একটা কেস হয়েছে, একজন এসছেন, ওনার হাজব্যান্ড কিন্তু পিএলআর দেখতে পান না। আমার কাছে এর আগেও দুবার, ওনারা বাইরে থাকেন, এবার উনি যখন ইন্ডিয়ায় এসেছিলেন, করেছিলেন, দেখতে পাননি ভালোভাবে। তা উনি বলছেন, তো এটাকে বলা হয় আবার সারোগেট পদ্ধতি। ধরুন আমার কেউ দেখতে পাচ্ছে না, কারণ ফিজিক্যাল পেন আছে, কেউ দেখতেই চাইছে না, তখন খুব ভালো করে ট্রেনার থাকলে সে অ্যাজ এ সারোগেট সে দেখতে পারে। আচ্ছা, বা তার ফ্যামিলি মেম্বার, ধরুন কমন প্রবলেম থাকছে, হাজব্যান্ডের জন্য ওয়াইফ দেখতে পারে যে কেন হচ্ছে, কোন লাইফ থেকে তাদের সাথে বন্ডিং হচ্ছে, তার মানি ব্লকেজ হচ্ছে, সে দেখতে চাইছে। আমি বললাম সেখানেই যাও তুমি, যেখান থেকে তোমার হাজব্যান্ড যে লাইফে ছিল, এবং সেখান থেকে তোমার হাজব্যান্ডের যে মানি ব্লকেজটা এসে কী এমন কর্ম ছিল, সেটা তুমি যাও। মেয়েটি তো খুব ভালো, তার ভিজুয়াল পাওয়ার খুব ভালো, সে প্রথমেই দেখছে, বলছে আমি তো কোথাও হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছি না। এটাই হচ্ছে মানুষ ভাবে যে আচ্ছা তোমার তো শরীর, এই জন্মে যেমন আমি পিয়ালি, আমি পাস্ট আমার যে কয়েকটা জন্ম দেখেছে, সেখানে তো পিয়ালির অস্তিত্ব নেই। পিয়ালির অস্তিত্ব আছে কোনটা, পিয়ালির এনার্জি বডি, পিয়ালির চেতনা সেই সব জায়গায় রয়েছে, সেখানে আমি কানেক্ট করছি। এই মেয়েটি যখন দেখছে, বলছে একটা ছোট্ট মেয়ে জানো তো, আমাকে সে জড়িয়ে ধরলো, এবং এটা ফরেন কোনো কান্ট্রিতেও দেখছে, খুব সুন্দর একটা পিঙ্ক রোজের ওকে বকে দিচ্ছে, এত ভালো নাইস ফিল করছে, এবং ও খুব কাঁদছে। এই যে ফিল করছে, কান্নাটা মানে কি, ইমোশনটা হচ্ছে এনার্জি ইন মোশন, তার মানে কোথাও না কোথাও তো কিছু এনার্জি আছে, আমি তো এটা ক্রিয়েট করছি না। এটাই হচ্ছে ট্রান্সে যখন কেউ যাচ্ছে, তখন থেরাপি স্টপ, তখন ক্লায়েন্ট বলবে
ওর কথা শুনে আমি তখন আস্তে আস্তে ওকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাব। এবার আমি বললাম তুমি ওর চোখের দিকে তাকাও, কারণ আমাদের জন্মান্তর চোখের আমাদের চোখ এবং ফিলিং মানে টাচ, কারণ এটা তো এনার্জি বডি সবটাই তো রয়েছে। তখন ও কাছে আর বলছে এটাই তো আমার হাজব্যান্ড, এটা আমার মেয়ে ছিল। এত নাইস ফিল করছে তখন। ও যখন আমি বললাম তুমি হাক করো, বলছে আমাকে আর একটু থাকতে দাও ওর সাথে। ও কার সাথে থাকছে, প্রেজেন্ট লাইফে তো ওর হাজব্যান্ডের সাথেও আছে এবং হ্যাপি, দুজনে ভীষণ হ্যাপি। বাট ওই মেয়েটি যাকে হস্টেলে দিয়ে আসতে বাধ্য হয়েছিল, আর তার পরিবার সেটা অ্যালাউ করবেন, তার কথা কেউ শোনেনি। সে একটা হাউস ওয়াইফ ছিল, তার মানে ভালো এডুকেশনের জন্য তার হাজব্যান্ড তাকে মেয়ে থেকে কী কাজ যে মেয়েটি বলছে ও চলে যাচ্ছে, ও আমাকে ছেড়ে যায়। এবং এই লাইফে ওর হাজব্যান্ড খুব পজিটিভ, মানে তার ওয়াইফকে ছেড়ে এক সেকেন্ড আমার চোখের আড়াল হতে দেয় না। কেন আড়াল হতে দিচ্ছে না? তার এনার্জি বডি জানে যে মা আমার থেকে দূরে চলে গেলে আমি মায়ের সেই টাচ পাবো না, সেই স্নেহটা পাবো না। এই লাইফে ওয়াইফ হিসাবে এসছে, যাতে সে এটা সোল ডিসাইড করে আসে। এবার যখন মানে সে ট্রান্সে রয়েছে, তখন তো সে যা যা ডেসক্রাইব করছে করা হয়ে গেল। দেন যখন তার পুরোটা দেখা হয়ে যায়, তখন পরের স্টেপ থাকছে হচ্ছে তাকে হিল করা। এই হিলিং জায়গা, যখন আমরা করতে থাকি, এক একটা পেশেন্টের জন্য, এক একটা ক্লায়েন্টের জন্য এক এক রকম আমাদের মডেলিটি ইউজ করা হয়। কাউকে শুধুমাত্র আমাদের গাইডেড মেডিটেশনের মাধ্যমে হিল করা যায়, কাউকে রেকি, কাউকে হয়তো কোনো সিম্বলিক কিছু দিলাম বা প্রাণী হিলিং দিয়ে, যাকে যেটা দরকার তাকে সেটা দিয়ে হিল করানো হচ্ছে। দেন তাকে আস্তে 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 আবার প্রেজেন্ট মোমেন্টে বা প্রেজেন্ট লাইফ, সে তো প্রেজেন্ট লাইফেই আছে, তার এনার্জি বডিকে আবার তার ফিজিক্যাল বডির মধ্যে আস্তে আস্তে নিয়ে আসা, মানে সাবকনসিয়াস থেকে আবার তাকে কনসিয়াস মাইন্ডে নিয়ে আসা হলো। দেন সে যখন উঠে বলল একবার আমি খুব ভালো ফিল করছি, বা কেউ এমনও সেশন হয়েছে খুব পেইনফুল কোনো কিছু দেখেছে, সে যখন সেশন থেকে উঠে এসে বলছে ম্যাম আমাকে 1 ঘন্টা সময় দেবেন, আমি একটু কাঁদবো। আমি বললাম ঠিক আছে তুমি কাঁদো 1 ঘন্টা। কেন কাঁদবো? কারণ সে যেটা দেখে এসেছে সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। সে কাজে কিন্তু বর্তমানে তিনি নয়, যেটা সে তার পেন্ডিং ছিল। এনার্জি রিলিজ হচ্ছে, ডিক্লাটার হচ্ছে। তবে না সে একটা মানে পাত্রে যদি খুব আবর্জনাপূর্ণ কোনো কিছু থাকে, সেটা যতক্ষণ আমি ফেলে দেবো ততক্ষণ তো সেটা নতুনভাবে পূর্ণ হবে না। মেয়েটি এখন ভীষণ তার মানি ব্লকেজের জন্য দেখতে এসেছিল, সেই মেয়েটিও খুব ভালো আছে এখন। বাহ, আমার একটা কিউরিওসিটি জাগছে যে এই পিএলআর করার সময় তো প্রচুর প্রশ্ন তোমরা ফেস করো, তো পিএলআর শুরু করার আগে কিরম ধরনের প্রশ্ন করে নর্মালি যে তোমাদের ক্লায়েন্টসরা, বা শেষ হওয়ার পরেও তো কিছু প্রশ্ন আসে, এবং কি কি ধরনের প্রশ্ন আসে আর সেগুলোকে কি করে তোমরা কাউন্টার করো বা কি আনসার্স থাকে, যদি একটু বলো উইথ এক্সাম্পল। একদম। যখন কেউ আমার কাছে পিএলআর দেখতে আসছে, তখন তারও কিছু কোশ্চেন থাকে, আমাদেরও কিছু কোশ্চেন থাকে। যে প্রথম কথা হচ্ছে সে কেন দেখতে আসছে এবং তার কোন সেন্স, মানে তাকে আমরা এমনি বলি যে তখন তার ফিজিক্যাল বডিতে সে কোনটার সাথে রিলেট করতে পারে। সে যখন স্টোরি বুক পড়ছে, তার কি ভিজুয়ালাইজেশনটা আগে আসছে নাকি তার ফিল আসছে? কেউ কিন্তু ভিজুয়াল নয়, সে কিন্তু ভালো ভিজুয়ালাইজ করতে পারে না, বাট সে কিন্তু ভালো ফিল করতে পারে। সেটা আগে আমরা অ্যানালাইসিস করে নিচ্ছি। দেন তাকে প্রবলেমটা শোনা হয়ে গেল, তারপরে আমরা বুঝতে পারলাম যে তাকে কোন টেকনিকটা অ্যাপ্লাই করবো। সেটা তো ক্লায়েন্ট তো আর টেকনিক বুঝবে না, সেটা আমরা বুঝবো, মানে যে থেরাপিস্ট তিনি বুঝতে পারবে যে আচ্ছা একে এই টেকনিকটা আমাকে ইউজ করতে হবে। এবং আর একটা যেটা খুব কমন ব্যাপার থাকে, সেটা সবাই 2-1 জন তো এমনও কোশ্চেন করে যে ম্যাম আমি ফিরে আসবো তো, আমি মরে যাবো না তো? তো এটা বুঝতে হবে যে আমাদের আত্মা আমাদের শরীরে যতক্ষণ না সে নিজে স্বাভাবিক উপায়ে চলে যাচ্ছে, বা তাকে কেউ জোর করে, যেটা মার্ডার কেসে হয় বা অ্যাক্সিডেন্টের কেস হয়, তাছাড়া আত্মা আমাদের শরীরেই থাকবে, আমাদের চেতনা যাচ্ছে। আমরা কি শুধুমাত্র আমার মুখ কথা বলছে, আমার চোখ দেখছে? না, আমার চেতনা চোখের দ্বারা দেখছে। অথবা আমি চোখটা বন্ধ করে বা খুলে আমি কিভাবে আজকে স্টুডিওতে আসলাম, আমি পুরোটা দেখতে পাচ্ছি। দেখছে কে? দ্রষ্টাকে। আমি মুখে যে কথাগুলো বলছি, আমি মুখটা বন্ধ করে সেই কথাগুলো উচ্চারণ করতে পারবো, বলছি। আমি যদি এখন খুব একটা খুব মানে ইমলি বা তেঁতুলের কথা যদি বলি, আমার কিন্তু মুখে সেই চলে আসবে একদম। কেন আসছে? আমি তো খাচ্ছি না, আসছে কিসের জন্যে? আমি যদি খুব পেইনফুল একটা আমার চাইল্ডহুড বা আমার পাস্টে, সবারই লাইফে কিছু না কিছু কষ্টের একটা অভিজ্ঞতা থাকে, সেটা যদি ভাবি, আমার কিন্তু অটোমেটিক্যালি আমার চোখে জল চলে আসবে। কে আসছে, কে কাজে, সে তো চলে যাচ্ছে না। ঠিক সেরকম ক্লায়েন্টের সাথে কথা বলে আমরা বোঝার চেষ্টা করি সে কোন সেন্সটা তার অ্যাক্টিভেট আছে, বা কিভাবে তাকে আমরা থেরাপিতে নিয়ে যাব। পিএলআর যখন সে দেখছে, এই যে বললাম, কেউ হয়তো খুব ভালো ভিজুয়াল করতে পারছে, কেউ হয়তো সেন্স করতে পারছে, কেউ হয়তো স্মেল করে করে দেখছে, কেউ বা ফিল করে দেখছে। যে যেটাভাবে দেখুক, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে তাকে হিল করা, তাকে ফিল করানো এবং তাকে হিল করা। উঠে আসার পরে কমন কোশ্চেন যেটা খুব বেশি করে, আমি কি এটা ঠিক দেখলাম, এটা কি আমার কল্পনা? আর যেটা আমিও করেছিলাম, আমি যখন উঠে এসেছিলাম, বললাম আমি যে আমার মেয়েকে আমার ফাদার ইন ল দেখলাম,
এটা কি আমার কল্পনা, তিনি আমাকে উত্তরটা দিতে পারেনি। সেই জন্য আমি জানি যে ক্লায়েন্ট যদি সঠিক উত্তর না পায়, তার কিন্তু ভেতরে সেই অতৃপ্তিটা থেকেই যায়। তো আজকে আমি সেটা পেয়েছি বলে আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজভাবে মানুষকে বোঝানোর। আজকে আমার কথা হচ্ছে, যদি এটা কল্পনায় আমি ধরে নিলাম, কল্পনায় যদি কেউ প্রবলেম থেকে ওভারকাম করে যায়, তাহলে তো সেটা তার থেকে ভালো কিছু আর হয় না। সেই কল্পনাটা সে নিজে করতে পারছে না, আমার কাছে এসে করছে। কিন্তু আফটার থেরাপি 90% যারা এটা ডিনাই করে যে আমি হয়তো কল্পনা করলাম, সে কিন্তু 1 মাস বা 2 মাস, কেউ 1 বছর পরেও আমাকে সেই মানে ফিডব্যাকটা দেয়, ম্যাম আমি কিন্তু ওই প্রবলেম থেকে হিল হয়ে গেছি, আমি কিন্তু বুঝতে পেরেছি এটা সত্যি ছিল। আচ্ছা, এটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট হয়তো কেউ বুঝতে পারছে না। যেমন আমার কাছে একজন এসেছিলেন, সেটা খুব মানে একটু অকওয়ার্ড শোনাবে। মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে, তার শাশুড়ি মা তার ছেলের সাথে যেরকম বিহেভিয়ার করে সেটা ঠিক মা এবং ছেলে সুলভ ছিল ততদিন যতদিন না ওই মানে তার মানে হবু বৌমা ফিওন্সে এসছে তার জীবনে। যখন থেকেই তার গার্লফ্রেন্ড চলে এসছে তার জীবনে, মা কিন্তু গার্লফ্রেন্ডের মতন বিহেভিয়ার করছে এবং এটা খুব গুরুতর একটা সমস্যা, এবং সেটা প্রকাশ্যে সে কাউকে বলতেও পারছে না। সে যেরকমভাবে মানে তার হাব ভাব ধরন চেঞ্জ হয়ে গেছে, এবং ছেলেটি ওটা বুঝতে পারছে, কিছু বলতে পারছে না। মেয়েটি তো বুঝতে পারছে সে তো প্রবলেম ফেস করছে, এবং তাকে এমন কিছু অ্যাবিউজিভ ওয়ার্ড ইউজ করছে যেটা মানে উচ্চারণ করাটাই খুব খারাপ। মানে মেয়েটি যখন বলছে কাজ, যে এটা কি করে একটা মা তার ছেলের সম্পর্কে এটা বলছে, ম্যাম আমাকে এখান থেকে উদ্ধার করুন। আমি উদ্ধার করার কেউ না, তোমার তোমার মাইন্ড তোমার চ্যানেলে তোমাকে পারমিশন দেয়, অবশ্যই আমি হেল্প করবো, আমি হেল্প করতে পারি। আমি তোমাকে, আমরা কন্ডাক্টারের মতন, আমরা নিয়ে যাব, সেফলি নিয়ে আসবো, দেখার এক্সপ্লোর করার ব্যাপারটা পুরো তোমার। তো মেয়েটি যখন দেখছে, সে তখন পাস্ট লাইফে এই তার যে ফিয়ন্স, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে, পাস্ট লাইফে তারা খুব ভালো কাপেল ছিল, খুব ভালো মানে বর্ধিষ্ণু পরিবার, মানে খুব ভালো অবস্থা, তারা হ্যাপি রয়েছে তাদের রিলেশনশিপে। এই মেয়েটি আশ্রিত, মানে তার শাশুড়ি যে তার ওই ফ্যামিলিতে আশ্রিত হিসাবে এসছে, এবং তার নজর ছিল ওই তার হাজব্যান্ডের দিকে। যখন কোনোভাবেই তাকে নিতে পারলো না, নিজের দিকে হাসিল করতে পারলো না, তখন সে পয়জন দিল। ইভেন যখন তার এনার্জি বডি ওটা ফিল করছে, মেয়েটি শুধু গলায় হাত দিচ্ছে আর প্রচণ্ড ছটফট করছে, বলছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ সে তার এনার্জি বডি ফিল করছে, ফিজিক্যাল বডিতেও তার এফেক্ট আসছে। আমি বললাম তোমরা কি বেঁচে থাকলে? বলো না, আমরা মারা গেছিলাম। যখন আমরা মারা গেছিলাম তখন যাওয়ার সময় উনি যে কথাটা বলেছে, এই প্রেজেন্ট লাইফে সেই কথাটাই বলে, যে আমার কি এমন কম আছে যে আমার থেকে আমার ছেলে তোর দিকে বেশি অ্যাট্রাক্ট হচ্ছে। এই কথাটা তখন এটা কিন্তু মা বলছে না, মা হিসাবে শুনতে খুব মানে অশালীন শোনাবে, কিন্তু এটা তো মা বলছে না, তার ওইটা হিল হয়নি। এবার তখন এই সব ক্ষেত্রে ফরগিভটা খুব টাফ। অ্যাকচুয়ালি পাস্ট লাইফটা যেমন ডিপ হিলিং সেশন, ঠিক সেরকম একটা ফরগিভ সেশনও আছে। তো ওই কি করে তার খুনিকে সে কীভাবে ফরগিভ করবে, তখন আমরা কি করি, তখন কার্মিক কন্ট্যাক্টটা তাকে ওখানে যে টেকনিকের মাধ্যমে কিছুটা ডিলিট করানোর চেষ্টা করা হয়, কিছুটা ফরগিভ দেওয়ানো হয়। তখন ও উঠে আসার পরে যখন থেরাপি থেকে সে বেরিয়ে আসলো, তখন বললো আমি এখন অ্যান্সার পেয়ে গেছি, এখন আর ওনার দিকে আমার যে ঘৃণাবোধ হচ্ছিল সেটা আজকে হবে না। কারণ উনি কিন্তু মা হিসাবে বলছে না, উনি বলছে যে প্রেমিকা ওকে হাসিল করতে পারেনি, সে বলছে, ওর ভেতরের এনার্জিটা বলছে। তো এরকম বহু বহু ক্ষেত্র এরকম দেখা যায়। বাহ, তো খুব মানে আমি পুরো মানে ডুবে গেছি তোমার কথায়। তো আমাকে বলো, এই যে এই ওয়ার্ডটা হিপনোটিজম তুমি অনেকবার ইউজ করেছো, তো পিএলআর আর হিপনোটিজমের মধ্যে পার্থক্যটা কি? না এটা দুটোই এক? না, একদমই এক নয়। আচ্ছা, হিপনোটিজমে যে থেরাপিস্ট থাকছে, তিনি তার মতন করে কমেন্ট দিচ্ছেন, এটা দেখো, পাহাড় দেখো, সমুদ্র দেখো, জল দেখো, যেটাতে তার মাইন্ড রিল্যাক্সেশন হবে। আমরা ওটুকু শুধু তার মাইন্ড রিল্যাক্সেশনের জন্য ইউজ করি, ওইটুকু জাস্ট। দেন তারপরে যখন ট্রান্সে নিয়ে যাচ্ছি, সেখানে পুরোটাই মেডিটেশনের পার্ট থাকছে, যেখানে আমার কোনো কমেন্ট থাকছে না। সে যেটা ফিল করছে, যেভাবে সে দেখতে চাইছে, তারপরে সে যখন ট্রান্সে চলে যাচ্ছে, সেখানে সে যেটা ফিল করছে, যেটা বুঝতে পারছে, তার ওপরে বেস করে আমরা তাকে কমেন্ট দিচ্ছি। কমেন্ট হয়, তাকে আমরা বলছি যে তুমি যাও, আমি তো বুঝতে পারছি, কারণ তার এনার্জির সাথে যে থেরাপিস্ট, তার এনার্জি অ্যালাইন হয়ে যায়, তখন সে বুঝতে পারে। হিপনোথেরাপি পুরোটা নয়, এটার একটা জাস্ট আমি যদি পার্সেন্টেজ বলি, 20% এখানে হিপনোথেরাপি অ্যাপ্লাই করা হয়, সেটাও আবার ক্লায়েন্ট বিশেষে। কাউকে এরকমও দেখা যাচ্ছে, কাউকে যখন বডি রিল্যাক্সেশন করানো হচ্ছে, সে কিন্তু মানে উইদিন 5 মিনিটসের মধ্যে ট্রান্সে চলে যাচ্ছে, সে পুরো বলতে থাকছে, মানে আমাকে তখন আর তাকে ওই পার্টটা নিয়ে যেতেই হচ্ছে না। এটা ডিপেন্ড করছে কার গ্রহণ করার ক্ষমতা কতটুকু রয়েছে এবং কার সেন্সেস কতটা অ্যাক্টিভ। আমি একটাই কথা ভাবছি পিয়ালি, যে এই যে তুমি বলছো যে এই যে যখন পাস্ট লাইফে নিয়ে যাচ্ছে, আমার মাথার মধ্যে একটাই চিন্তা আসছে, এটা কি মুভি, ইজ ইট লাইক মুভি সিনসের মতন কি আমাদের কাছে আসছে জিনিসগুলো, যে পাস্ট লাইফে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কি এরকমই টাইপের কিছু হয়? মানে আমি যদিও কোনোদিন করিনি,
বাট আমার ইন্টারেস্টটা আরও বাড়ছে যত তুমি বলছো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়, কারণ আমি যখন নিজেরটা দেখেছি, আমি আমার থেরাপিস্টকে বলছি, ম্যাম আমি না কোনো একটা সেটে রয়েছি, আমি যে ছোটোবেলায় সেই আরব্য রজনী পড়েছি না, ছোটোবেলায় রূপকথার গল্প পড়েছি, ঠিক সেরকম লাগছে। কখনো কখনো আমি দেখছি যে ওই যেরকম নাগরাই জুতো পরে বেশ জড়ি চুমকির যেরকম যেরকম আমার আরব্য রজনীতে পড়েছে ওই টাইপের। আমি কিন্তু অলরেডি তখন চলে গেছি, আমার এনার্জি বডি কিন্তু চলে গেছে, কিন্তু আমার কনসিয়াস মাইন্ড সবসময় বাধা দেয়, কি সবাইকে নেয়, যেখানে আমার ওই লাইফটা আমার খুব পেইনফুল ছিল সেই জন্য আমাকে বাধা দিচ্ছে, তুই দেখিস না, তুই দেখিস না। বাট কেউ যদি স্ট্রিক্ট থাকে যে না আমি হিল হবই, যেমন আমাকে যদি আমাকে হিল হতে হয়, যখন কারোর অপারেশন মাস্ট, সেটা তো খুব পেইনফুল, বাট তার মৃত্যুর থেকে তো কম যন্ত্রণা। কারোর পা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তাকে ওই যখন সে অপারেশন থিয়েটারে থাকছে সেটা তো ভীষণ পেনফুল, বা আফটার ইয়েটাও তার পেনফুল, কিন্তু তার মৃত্যুর থেকে তো কম পেনফুল। ঠিক সেরকম মুভির মতন আমি দেখছিলাম, মুভির মতো যাদের ভিজুয়াল পাওয়ার খুব ভালো থাকে তারা কিন্তু পুরো এক্স্যাক্ট মুভির মতন দেখতে থাকে। এবার যাদের ভিজুয়াল পাওয়ার কম থাকে তারা ফিল করে। একটি মেয়ে যেমন আমার কাছে দেখতে এসেছিল, সে আমাকে বলছে যে আমি দেখতে পাচ্ছি না ম্যাম কিছু, কিন্তু আমার খুব কষ্ট আছে, খুব হেভি ফিল করছি, আমি কষ্ট হচ্ছে আমার। সে দেখতে এসেছিল, তার কারণটাও অন্যরকম ছিল। তার হাজব্যান্ডকে সে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তার হাজব্যান্ড এমন নয় যে তাকে ভালোবাসে না, কিন্তু ভয়, মানে খুব ভয় পায়, বা তার সামনে কথা বলতে, এমনকি তাদের দুজনের মধ্যে খুব তারা কাছাকাছি থাকে, ঘনিষ্ঠ থাকে, তাও ছেলেটি খুব মানে কেন ভয়, আননেসেসারি ভয়, এটাও বুঝতে পারছে না। এবার ও এটা দেখতে এসে তার শ্বশুর বাড়িতে তার শ্বশুরমশাই তাকে পছন্দ করে বিয়ে করিয়ে নিয়ে এসেছেন, বৌমাকে তিনিই পছন্দ করেছেন। বাট বিয়ের পর এই শ্বশুরমশাই তাকে সবচেয়ে বেশি অপবাদ দিয়েছে, সবচেয়ে বেশি তাকে কষ্ট দিয়েছে। এটা ছিল তার মানে সাবজেক্ট, এটা নিয়ে সে হিল হতে এসেছিল। সে কিন্তু দেখতে পাচ্ছে না, এই যে মুভির মতন যেটা তুমি বললে, হ্যাঁ এর ক্ষেত্রে মুভি হয়নি, এর ক্ষেত্রে কী হচ্ছে ফিলিং। সে যখন পিএলআর করছে, মানে সে যখন ট্রান্সে চলে গেছে, বলছে আমার খুব হেভি ফিল হচ্ছে। আমি বলছি কেন হেভি ফিল হচ্ছে, রুট কজটা দেখো কেন হচ্ছে। তখন বলছে যে আমি আমি দেখতে পাচ্ছি না তো, কিন্তু একটা আবছা আবছা, মানে তখন খুব হেজি, মানে একটা মানে নেগেটিভ যেরকম একটা থাকে আমাদের মধ্যে, আলো আবছা যেরকম একটা ব্যাপার থাকে, ঠিক সেরকম আস্তে আস্তে যখন তাকে কনফিডেন্ট দিতে হবে যে তুমি পারছো, আর সে না তখন দুটোর মাঝখানে থাকে, তার সচেতন মন এবং অবচেতন মনের মাঝখানটা থাকে, যেটা হেভি থাকবে সেদিকেই কিন্তু সে চলে আসবে। ঠিক বাচ্চাদের মতন যেমন ইনার চাইল্ড থাকে, ঠিক সেরকম। এবার আস্তে আস্তে যত যত এগোচ্ছে, মেয়েটি তখন বলছে হ্যাঁ একটা মেয়ে, ওটা হয়তো আমি, সে কিন্তু শিওর না, কারণ সে তো দেখতে পাচ্ছে না। এরপরে এগোচ্ছে, আমি তো বুঝতে পারছি, কারণ তার কিছু বডি মুভ থাকে, তার কিছু এনার্জি আমি ফিল করতে পারছি, আমি বুঝতে পারছি সে ট্রান্সে গেছে। তখন আমি যে তুমি কি স্কুল যেতে পছন্দ করতে, বলছে হ্যাঁ আমি তো খুব পড়াশোনায় ভালো ছিলাম, আমি পড়াশোনা করতাম, কিন্তু ওই আমার না স্কুলে যেতে ওই ছেলেটি কেন আসে সাইকেল নিয়ে, ও কিন্তু তখন দেখছে, তখন কিন্তু ফিল নেই, ফিলিং দিয়ে শুরু হয়েছিল, দ্যাট ভিজুয়ালাইজেশন পাওয়ারটা। আমি বললাম কোন ছেলেটি, বলছে এই প্রেজেন্ট লাইফ, তার হাজব্যান্ড। এই লাইফে যতটা সে অবসেস তার হাজব্যান্ডকে নিয়ে ভালোবাসে, ঠিক ভাইস ভার্সা হয়ে গেছে, তার হাজব্যান্ড ততটাই ভালোবাসে। কিন্তু বলছে যে ওরা না খুব গরিব, এবং শুধু গরিব বলে নয়, ওরা মানে একটা হয় না সামাজিক একটা ভীষণ পরিমাণে তারতম্য থাকছে প্রচণ্ড, তারা একটা ভালো ফ্যামিলির ভালো মেয়ে, এবং ওই ছেলেটি বলছে অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো, কিন্তু ওর সাথে ওকে তো আমি ভালোবাসতে পারছি না, ওকে ভালোবাসতে পারছি না বলে আমার কষ্ট হচ্ছে। তারপরে মেয়েটির বিয়ে হলো, মানে পাস্টের কথা বলছে, পাস্ট লাইফে সে দেখছে, সে বিয়ে হচ্ছে। বিয়ের পরে বললো ওই ছেলেটি যে তোমাকে ভালোবাসতো, প্রেজেন্ট লাইফের হাজব্যান্ড, ওর সাথে কি আর তোমার দেখা হয়েছিল? বলছে আমি বাপের বাড়িতে এসেছি, আমি ছাদে গিয়ে দেখছি ওই ছেলেটি দাঁড়িয়ে রয়েছে গাছের নিচে, আমার দিকে তাকিয়ে। আমি বললাম তুমি যাও গিয়ে ওকে বলো যে ওর লাইফটা তো নষ্ট করে ফেলছে, বলছে ও পারছে না, ও পাগলের মতন আমার কাছে আমার সাথে মানে আমার কাছ থেকে ভালোবাসার ভিক্ষা করছে, কিন্তু সেটা তো আনএথিক্যাল, সেটা তো অনৈতিক, আমি তো বিবাহিত একজনের পক্ষে। মেয়েটি কিন্তু দেখো, এই যে বলে না যে আমি কি খুব পাপ করেছিলাম যার জন্য আমাকে সাফার করতে হচ্ছে, পাপ পূর্ণ বলে না ওরকম আলাদা করে কোনো ডেফিনেশন নেই, এটা একটা বোধ। মেয়েটি ভাবছে পাপ করেছে, পাপ না, ওর একটা কষ্ট যে ওটা করতে পারেনি, ছেলেটিকে ওর অ্যাকসেপ্ট করা উচিত ছিল, কিন্তু কি করে করবে, জোর করে তো কাউকে অ্যাকসেপ্ট করা যায় না। নিশ্চয়ই। এইবার এই যে শ্বশুর মশাই, আমি বললাম তুমি দেখো তো এবার কি হলো। বলছে একদিনকে আমি ওর বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে ওর বাবা আমার কাছে খুব খুব আর্থিক অবস্থা, খুব দৈন্য অবস্থা, আমার কাছে হাত জোর করে, মেয়েটি তখন ভীষণ কাঁদছে, বলছে হাত জোর করে ছেলেকে ভিক্ষা চাইছে, আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও, তোমাকে ছাড়া আমার ছেলে বাঁচবে না। এই যে আর্তনাদ, হিল হচ্ছে, কিন্তু ওর এনার্জি বডি যেগুলো স্টাক হয়েছিল, যেটা ও ওই জন্মে ক্ষমা চাইতে পারেনি, তখন
ও তো কিছু করতে পারলো না, চলে আসলো। চলে আসার পরে বলল, আমি না নিঃসন্তান, ও চোখের জলের জন্য আমার আজকে সন্তান হয়। ইভেন এই লাইফে ও বেবির জন্য চেষ্টা করছে, হচ্ছে না, বাট আশা করছি তার হয়ে যখন তার যে ব্লকেজটা ছিল সেটা সে রিমুভ হয়ে গেছে। ওই লাইফে মেয়েটি মারা গেছিল খুব অল্প বয়সে, 35 to 40-র মধ্যে ওইরকম কোনো একটা। কেউ কেউ তার এজটা দেখতে পায়, মানে কোন ইয়ারে সে মারা গেছে সেটা, যার ভিজুয়ালাইজেশন পাওয়ার খুব ভালো সে কিন্তু খুব ভালো দেখতে পায়, একদম পুরো অ্যাকুরেট। এবার সে যখন বলল যে আমি না যখন তাকে ক্ষমা করতে পারিনি, বা সেও হয়তো আমাকে ক্ষমা করতে পারেনি, কারণ ভালোবাসাটা আমি তারটা অ্যাকসেপ্ট করতে পারিনি, আর আমি তাকে সেইটা দিতেও পারিনি যেটা সে ডিম্যান্ড করতো বা যেটা সে দাবি দেয়। এবার যখন সে ট্রান্স থেকে উঠে আসলো, সে তখনও কাঁদছে। উঠে এসে বলল, আমি যখন আমার শ্বশুরমশাইকে লাস্টে দেখলাম, তার চোখে না খুব মানে একটা প্রতিহিংসার হাসি। তো আমাদের স্মাইল তো অনেক রকম হয়। একটা হচ্ছে খুব সুইট মানে স্মাইল, যেটা আমাদের তৃপ্তির হাসি, মানে ভালোবেসে হাসছি, যেটার মধ্যে কোনো ক্রিয়েট করতে হচ্ছে না। আর একটা হাসি থাকে খুব জিঘাংসা, মানে খুব প্রতিহিংসা, যে আমি তোমাকে এই লাইফে সেটা শোধ নিতে পারলাম। এই যে মেয়েটি কষ্ট পাচ্ছে তার ছেলের জন্যে, তার ছেলে ওই লাইফে তার জন্য কেঁদেছে, এই লাইফে তার পুত্রবধূরাকে সে তার ছেলের বউ হিসাবে নিয়ে এসছে, সে কিন্তু তার ছেলের জন্য এত বছর ধরে কাঁদছে, ওনার এনার্জি বডি কিন্তু হিল হচ্ছে ওটাতে, যে আমি পেরেছি আমার ছেলেকে জাস্টিস দিতে। একদম। তো বুমেরাং, যেটা আমি থ্রো করব, ঠিক সেটা কোনো না কোনো লাইফে আমার কাছে ফিরে আসবে। ওই জন্যই বলা হয় সৎ কর্ম করো। আর কর্ম মানে ডুইং নয়, কর্ম মানে যেটা আমরা এখানে ভাবছি, যেটা আমরা এখানে ভাবছি, আমরা যদি ভালো ভাবি তবেই আমরা ভালো কাজটা করতে পারবো, সেটা অ্যাকশনে কনভার্ট হয়। নিশ্চয়ই। আমাকে বললো যে এই যে জাতিস্বর যারা আছে তাদেরও তো কিছু পাস্ট লাইফ মেমোরিজ নিয়ে আছে, তো আমরা রিগ্রেশন ছাড়া কি আমরা এই মেমোরিজ আমাদের থাকতে পারে পাস্ট লাইফে সম্ভব, এবং সেটা কত বয়স অবধি থাকতে পারে? একদম একদম। আমার কাছে দুজন এসেছিলেন যারা জাতিস্বর ছিল, সেটা আমি পরে আসছি, বাট উইদাউট মানে পিএলআরও কিন্তু আমরা দেখতে পাই কীভাবে ডিপ মেডিটেশনে, যখন আমরা একটা প্রসেস, যে কোনো কিছু, যখন আমরা ছোটো থেকে পড়াশোনা শিখছি, কেউ নাচ শিখছে, কেউ গান শিখছে, সে তখনই দক্ষ হবে যখন সে সেটা প্র্যাকটিস করবে। কেউ যদি কোনো ভালো ট্রেনারের কাছে মানে প্রশিক্ষণ নেয় মেডিটেশন, কারণ মেডিটেশন কিছুটা সময় নিজে নিজে করা যায়, বাট সে যখন আরও একটু উচ্চ স্তরে যাচ্ছে তখন তাকে একজন ভালো টিচার বা মাস্টার বা গুরু লাগে। যদি ভালো করে মেডিটেশনও করে, সে কিন্তু তার থার্ড আইটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর আমরা পাস্ট লাইফ দেখি আমাদের থার্ড আই, যার থার্ড আই যত বেশি অ্যাক্টিভ থাকে, থার্ড আই মানে আমাদের ফিজিক্যাল বডিতে 7 পয়েন্ট থাকে, এনার্জি পোর্টাল থাকে আমাদের ক্রাউন টু আমাদের রুট চাকরা পর্যন্ত। তো এক একটা চাকরার মধ্যে এক এক রকমের এনার্জি ব্লকেজ থাকে। যার থার্ড আই ব্লকেজ থাকে সে ভালো ভিজুয়াল করতে পারে না, সে এই লাইফেও সে ডিসিশন নিতে পারে না। যার থার্ড আইটা ভীষণ অ্যাক্টিভ থাকে সে কিন্তু পাস্ট লাইফ ভালো দেখতে পায়, উইদাউট রিগ্রেশনও কিন্তু তার পাস্ট লাইফে সে কিছু গ্লিমস পায়, ইভেন সে ভালো পাস্ট লাইফও দেখতে পারে। যারা খুব বহু বছর ধরে মেডিটেশন করছে তারা কিন্তু ধ্যানে বসে তাদের পাস্ট লাইফ দেখতে পায়, ইভেন স্বপ্নেও দেখা যায়। এরকম আমার কাছে একটা মেয়ে এসেছিলেন, সে বারংবার তার 5 ইয়ার্স থেকে সে শুরু করেছে, সে যখন এসছে তার 35 ইয়ার্স, এই স্বপ্নটা তাকে হন্ট করে। একটা ব্ল্যাক কালারের স্যুটকেস নিয়ে একটা মেয়ে সিঁড়ি দিয়ে শুধু নেমে যাচ্ছে, এবং যখন সে স্বপ্নটা দেখে সে স্বপ্নের মধ্যেই প্রচণ্ড কাঁদে এবং তার ঘুমটা ভেঙে যায়। সেই অত বছর, মানে ওই 5 বছর থেকে সে এত বছর পর্যন্ত কিন্তু মাসে একবার বা দুবার এই স্বপ্নটা দেখে। স্বপ্ন যদি একই স্বপ্ন আমরা বারবার দেখি, সেটা হতে পারে পাস্ট লাইফের কোনো ট্রমা, বা সেটা হতে পারে পাস্ট লাইফের কোনো ইনসিডেন্ট যেটা আনহিল, কিংবা প্রেজেন্ট লাইফের কোনো ফিয়ার যেটা সে ফেস করতে চাইছে না। তো ফেস করতে হবে তাকে, সেটাকে হিল করতে গেলে তখন তাকে থেরাপিতে, এবং তার ভিজুয়ালাইজেশন যেহেতু ভীষণ অ্যাক্টিভ, তাকে আমি মানে উইদিন 15 মিনিটসের মধ্যে সে পাস্ট লাইফ মানে ট্রান্সে চলে গেছে, সুষুপ্ত অবস্থায় যেটাকে আমরা বলি। প্রথমেই কিন্তু ওটা দিয়েই ও শুরু করেছে। বলছে, আমার মা কাঁদছে, তুই যাস না। আমি বললাম, কোথায় তুমি যাচ্ছ? বলছে, আমি লয়ারের ড্রেস পরা, উপিরের ড্রেস পরা, আমার হাতে ব্ল্যাক সুটকেস, আমি চলে যাচ্ছি। আমি বললাম, তুমি কোথায় আছো? ও বললো যে আমি এখন একটা ভাড়া বাড়িতে আছি, ওখান থেকে চলে যাচ্ছি। এবার যখন তাকে এজ রিগ্রেশনে, তাকে ওই পাস্ট লাইফে ছোটো থেকে বড় পর্যন্ত সে কেন চলে যাচ্ছে, এই কারণটা যখন তাকে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে মেয়েটি লগ্নভ্রষ্টা হয়েছিল। তখনকার সমাজে একটা লগ্নভ্রষ্টা মেয়েকে সমাজ থেকে বিচ্যুত করে একদম ডিটাচ করানো হতো। মেয়েটি খুব সুন্দর ছিল দেখতে, কিন্তু তার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল তারা অনেক ডিম্যান্ড করেছিল টাকা পয়সার। মেয়েটি ভীষণ পরিমাণে মানে খুব তার মধ্যে আত্মমর্যাদা খুব বেশি ছিল, তার মধ্যে সেটা ডিনাই করেছিল বলে তাকে একঘরে করে দেওয়া হলো। দেন এটা তার লাইফে একটা টার্নিং পয়েন্ট নিয়ে এসো। সে তখন পড়াশোনা শিখলো, যদিও তখনকার দিনে একটা মেয়ে
ওকালতি শিখবে, সেটা কিন্তু খুব একটা মানে বিরোধী সমাজের পক্ষে একটা খুব বিদ্রোহমূলক একটা কাজ। সে কিন্তু সেটা করেছিল এবং সে কিন্তু ভালোভাবে সেই তার জীবিকাটাকে আসতে পেরেছিল। এই মুহূর্তে পাড়ার লোকেরা তাদের সবাই মিলে তার মা বাবাকে মারছে, মানে ওই বলছে ঢিল ছুঁড়ে মারছে। আমি মা বাবাকে সেভ করার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। এই যে বাবা মা এই লাইফে কিন্তু সেই বাবা মাই এই বাবা মা। এবার যে ওই যে বাবা মাকে সেভ করার জন্য ফিরে আসলো, এই জন্য এই লাইফ ওর বিয়ে হচ্ছে না। আচ্ছা, প্রত্যেকটা ঘটনার সাথে কিন্তু যুক্ত থাকে। আমাদের যদি ডিপ ডাউন আমাদের মনের মধ্যে গভীরে যদি আমাদের কোনো কিছু নিয়ে প্রচণ্ড, ধরুন এই মেয়েটি যেমন বাবা মার সাথে প্রচণ্ড অ্যাটাচড, তো তার রিয়েলিটি কিন্তু ক্রিয়েট করছে তার প্রেজেন্ট মোমেন্ট। সে এমন কাউকে বিয়ে করবে যে হয়তো তার বাড়ির কাছেই থাকবে বা ঘর জামাই যেটাকে বলি সেটা থাকবে, না হলে সে বিধবা হয়ে চলে আসবে বাবা মার কাছে, আদেও তার বিয়েই হবে না। কারণ তার একটাই কন্ডিশন, বাবা মার কাছে দেখতে হবে। আগের লাইফে সে দেখতে পারেনি, বাবা মাকে প্রচণ্ড ভালোবাসতো। এই যে স্বপ্ন, সে কিন্তু তার স্বপ্ন মানে উইদাউট রিগ্রেশনও সে কিন্তু দেখতে পারতো যদি মেয়েটি মেডিটেশন করতে পারতো তাহলে কিন্তু। তবে একটা কিছু যদি ট্রমাটিক কিছু থাকে, অবশ্যই একজন থেরাপিস্টের পরামর্শ বা সাথে থাকা ভালো। ঠিক সেরকম যারা জাতিস্বর, তারা কিন্তু ম্যাক্সিমাম মানে 50-60% দেখতে পারে, কারণ তারা ওটা নিয়েই আসছে। একটু ইন্টারাপ্ট করছি, এখন কি জাতিস্বর, আগে তো প্রচুর শুনতাম, এখন কি জাতিস্বর এখনো হয়? অবশ্যই হয়, কিন্তু তার সংখ্যাটা কেন কমে গেছে? কারণ মানুষের লাইফস্টাইল এত। আমি সারাক্ষণ মোবাইল স্ক্রল করি, তার একটা কারণ আমাদের থার্ড আই যদি ইনঅ্যাক্টিভ থাকে আমরা দেখবো কি করে? ধরুন কেউ জাতিস্বর হিসেবেই জন্মগ্রহণ করেছে, বাট সে যখন আমরা যখন জাতিস্বর কথাটা ভাবি তখন সেই সত্যজিৎ রায় ছোট পাতা একদম। আমার কাছে দুজন ক্লায়েন্ট এরকম এসেছিলেন যারা জাতিস্বর ছিলেন এবং ভীষণ ভালোভাবে তারা এক্সপ্লোর করেছে। এবং তার কিছু ক্ষেত্রে তাদের, ধরো কেউ দেখে গেল পিএলআর, সে হিলও হলো, কিন্তু সে তার মধ্যে কারুর ক্ষেত্রে থাকলো যে আমি যেটা দেখলাম সেটা কি ঠিক ছিল। বাট যখন কোনো জাতিস্বর পিএলআর করতে আসে, সে যখন ওই জিনিসগুলো পুরোপুরি তথ্য পেয়ে যাচ্ছে, তখন কিন্তু বোঝাই যাচ্ছে না এটা সত্যি ছিল। কারণ যে মেয়েটির কথা বলছিলাম, সেই মেয়েটি তার ফ্যামিলিতে তাদের কোনো একটা আশ্রম, মানে লাল মাটি, হয় বাঁকুড়া, বীরভূম, এইরকম কোনো দিকটা, সে যখন মাটিগুলো দেখছে লাল মাটি দেখেছি। ওখানে সে খুব ছোটোবেলায় যেত একটা আশ্রমে, সেই আশ্রমে গিয়ে সে বলতো যে এখানে আমি বসে পান খেতাম, এখানে বসে আমি জাতি দিয়ে আমি সুপুরি কাটতাম। এমন ওইটুকু বাচ্চা কিন্তু কখনো সে সুপুরি কাটা জাতি দেখেনি। আচ্ছা, তার এই প্রেজেন্ট লাইফে সে কিন্তু জাতিস্বর, সে কিন্তু যা বলছে সেটা কিন্তু তার বাবা মা বলছে এটা কল্পনা, গল্প। তো সে যখন অ্যাডাল্ট হলো, সে যখন সেটা কিছুতেই তার মাইন্ড থেকে যাচ্ছে না, তার মনে হচ্ছে আমি কি কল্পনাতে এত কিছু করি, কিন্তু ওই একটা জিনিসে কেন আমাদের থাকছে মাইন্ড, ওটা কেন ডিলিট হচ্ছে না? অনেক চেষ্টা করছি। সে যেটা দেখলো এত সুন্দরভাবে সে দেখলো, এবং সে যখন ওই আশ্রমে, যিনি মানে লাস্ট ওনাদের যে ধর্মগুরু বলতে পারি, বা ওই আশ্রমে যিনি ছিলেন মানে গুরুদেব স্থানীয়, তার মা হিসাবে ছিলেন। এবার যেহেতু তার গুরুদেবের মা, তার তো তথ্য নথি বা তার ঘটনা, তার জীবন ভক্তদের মধ্যে সবাই জানে। তারা যখন এই লাইফে মেয়েটির পিএলআর দেখার পরে, তারা যখন ওই আশ্রমে গিয়ে যারা বর্তমানে জীবিত ভক্ত রয়েছে বা যারা লাস্ট জিনিয়ে রয়েছেন, তাদের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলে আচ্ছা ওই গুরুদেবের মা কি এই জিনিসগুলো করতেন বা এরকম করতেন, তারা যখন সেটাকে শিলমোহর দিল যে হ্যাঁ এটাই তো করতো, তোমরা জানলে কি করে, আমরাও তো এগুলো শুনেছি, তখন ও ফিল করলো যে ইয়েস, ওই জাতিস্বর ছিল। তো এটা প্রমাণ পাওয়া গেল। বাহ, আমার তো সব কিছু শুনে পুরো একটু ঘাবড়েই গেছি আমি। আচ্ছা, আমাকে তুমি বলো যে এই যে পিএলআর, যারা ডিপ্রেসড, আমি যেহেতু একজন সাইকোলজিস্ট এবং আমি এটা আমাদের সায়েন্স অ্যাঙ্গেল থেকেই আমি তোমাকে জিজ্ঞেস করব যে এই যে পাস্ট লাইফ রিগ্রেশন বা পিএলআর যেটাই বলছি আমরা, সেটা কি সত্যি, মানে এটা কি সত্যি সম্ভব? মানে এটা আমি এতগুলো কোশ্চেনের পরে তোমাকে আবারও জিজ্ঞেস করছি, কারণ এটা আমি জিজ্ঞেস করছি থেকেও মেয়েরও আমার ভিউয়ার্সরাই জিজ্ঞেস করবে। এবং এটা কি সত্যি সম্ভব? এবং যদি সম্ভব হয় তাহলে পিএলআরটা কি করার নেসেসিটি আছে? এবং যদি নেসেসিটি থাকে কাদের জন্য বেসিক্যালি দরকার? মানে ডিপ্রেস যারা, অ্যাংজাইটি রোগী যারা, স্ট্রেস রোগী যারা, বা তাদের বিভিন্ন কন্ডিশনসে ভুগছেন, তারা কি পাস্ট লাইফ রিগ্রেশন করতে পারে? এই দুটো প্রশ্ন আমি তোমাকে একসাথেই জিজ্ঞেস করে ফেললাম। আচ্ছা, এবার আমি বলি, খুব ডিপ্রেস বা খুব স্ট্রেস আছে তাদের পাস্ট লাইফটা আমরা একেবারে প্রথমে সাজেস্ট করি না। কেন করি না? একটা মানে পাস্ট লাইফটা বা পিএলআরটা হচ্ছে মেরা কর্মা। আমরা
কর্মের আয়না। আমরা যদি আয়নাটা হেজি থাকে আমরা নিজেকে দেখবো কি করে? নিজের প্রতিচ্ছবি তো দেখতে পারবো না। ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস থাকলে আমাদের মাইন্ডটা তো ওখানেই ভীষণ পরিমাণের ব্লকেজ আছে। তাহলে আমরা সেটাকে দেখবো কি করে? সেক্ষেত্রে হিলিংটা ভীষণভাবে কাজ হয়। বাট এইসব মানুষেরাও দেখতে পারে যদি তারা সেই রকমভাবে নিজেকে প্রস্তুত করে। একদম। যদি আমি হিল মানুষ না, ওই ফার্স্ট এড করতে গেলে যেরকম আমাদের ফিজিক্যাল বডিতে যন্ত্রণা হয়, পেইন ফিল করি, সেটার জন্য অনেকে মানে কষ্ট পায়। ঠিক সেটা যদি যারা ওভারকাম করে যায় তাহলে দেখতে পায়। এবার হচ্ছে সত্যি হয় কি না, যখন মানুষ হিল হয়ে যাচ্ছে তখন সে ফিল করে যে এটা সত্যি হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয়েছে, যদি এটা কল্পনাই হতো তার ফিজিক্যাল বডিতে কিন্তু কল্পনা করে তো আমি যে কিছু ইনপুট করে দিতে পারতাম। বাট একটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন হয় ফিজিক্যাল বডিতে সেটা ফিল করে। একটি ছেলে আমার কাছে এসেছিলেন, তার একই পায়ে বারবার বারবার করে আঘাত লাগছে এবং সেটা খুবই খারাপ। মানে একটা পায়ে যদি বারবার করে বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার হয়, তো সে তো একটা জব করছে, সেখানে তার অসুবিধা হচ্ছে বারবার ছুটি নিতে। এবার সে বললো, দিদি এটার জন্য কি পিএলআর দরকার আছে খুব? আমি বললাম এটা তো তোমার উপরে ডিপেন্ড করছে। আমরা কাউকে সাজেস্ট করতে পারি না তুমি এটা পিএলআর করো বা তুমি পিএলআর করো না, সেটা ডিপেন্ড করছে ক্লায়েন্ট যদি চায়। বা কিছু কিছু ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজার দ্বারাও সাজেস্ট করে যে তুমি এটা তোমার এই, আমি যেহেতু অ্যাস্ট্রোলজিটা জানি না, এরকম আমার কাছে বেশ 2-3 জন এসছে তাদের যে যাকে দেখান তারা সাজেস্ট করেছে তুমি পিএলআরটা করো, কারণ এই এটা তোমার প্রারব্ধ কর্ম। আমাদের কর্ম 3 রকম থাকে, আমাদের প্রারব্ধ কর্ম, আরব্ধ কর্ম এবং অনারব্ধ কর্ম। মানে পাস্ট কর্ম যেটা আমরা নিয়ে আসছি আমাদের এনার্জি বডির সাথে, প্রেজেন্ট হচ্ছে আমাদের আরব্ধ কর্ম যেটা আমরা এই বর্তমানে, যেমন আজকে আমি এখানে বসে তোমার সাথে কথা বলছি, এটা থেকে আমার ভবিষ্যতে নির্ধারিত হবে যে আমি কিভাবে কাজটাকে আরো ভালো করব, কিভাবে মানুষকে আরো হেল্প করতে পারবো। তার মানে কারোর যদি প্রারব্ধ কর্মকে হিল করার প্রয়োজন হয়, সে যদি ডিসাইড করে, তার সোল, আমরা ফিজিক্যাল বডিতে আসার আগে আমরা কিন্তু কিছুটা ডিসাইড করে আসি। এমন না যে আমাদের সব মানে যেটা প্রেডিক্ট করে এসেছি সবটাই তাই করবো, কারণ ফিজিক্যাল বডি পেলে আমাদের সেটা ভুলে যাই আমরা। নাহলে তো ইউনিভার্স আমাদের সবাইকে জাতিস্বর হিসাবেই রাখতো, তাই না? তাহলে তো মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বাৎসল্য রস পেতই না যদি সে তার সন্তানকে, যদি সে ভগবান হিসাবে না দেখে, মানে ভগবান হিসাবে দেখা শুরু করতো, সে তাকে সন্তান হিসাবেই তার মধ্যে সেই বাৎসল্য রসটাকে সে উপভোগ করতেছিল। ঠিক সেরকম আমরা প্রেজেন্ট লাইফে যখন আমাদের ব্লকেজ আসে, সেই জন্য বললাম যন্ত্রণা আমাদের যত্ন করতে শেখা। যখন কোনো স্ট্রেস বা ডিপ্রেশন আসছে যেটা সে প্রেজেন্ট লাইফে বুঝতে পারছে না, যদি প্রেজেন্ট লাইফে সে আইডেন্টিফাই করে, সে তাহলে কেন পাস্টে যাবে? যদি প্রেজেন্ট লাইফে সে কোনো রকম সুরাহা করতে পারছে না, দেন তাকে পাস্টে নিয়ে যাওয়া হয় যদি তার সম্মতি থাকে। তার সম্মতি ছাড়া কখনো কোনো থেরাপিস্ট সেটা নিয়ে যাবে না। এবং সায়েন্টিফিক প্রুফ এখানে সেই ব্যক্তিটা, সে যখন হিল হচ্ছে, কেউ একদিনে হিল হচ্ছে, কারোর 1 বছর লাগছে, কারোর 6 মাস লাগছে, সেটা ডিপেন্ড করছে কার প্রবলেম কতটা, কার সোল কন্ট্যাক্ট কীরকম ছিল। এরকমও তো এসছে, একজন মেয়ে এসছিলেন, তার বিয়ে ঠিক হয়ে গেছে, কার্ড ছাপা হয়ে গেছে, বাট ভীষণ টক্সিক। তো বললো আমি বিয়ে করবো কিনা বুঝতে পারছি না, তো আমাকে একটুখানি এটা থেকে আমাকে বিয়ের আগে আমাকে দেখতে হবে, কারণ ডিভোর্স হয়ে যাওয়ার থেকে তো আগে তাকে, যদি আমার না হয় আমি তাকে রিলিজ করতে পারবো, তার থেকে আমি ডিট্যাচমেন্টে চলে আসবো। সে যখন পাস্ট লাইফ দেখছে, এইসব ক্ষেত্রে অবশ্যই দেখাটা প্রয়োজন। তখন ও দেখছে যে ছেলেটিকে সে একবার না বারবার বিচ্ছ করেছে, একাধিকবার, তাকে অনেক রকমভাবে, তাকে ফিজিক্যালি, তাকে ইমোশনালি, তাকে ফিনান্সিয়ালিও সে তখন কিন্তু তাকে অ্যাবিউজ করেছে। সে নিজেই বলছে এটা যদি সত্যি না হতো, কারণ আমরা না সবাই আমাদের ভালো হিসাবে দেখতে চাই, আমাদের খারাপটা আমরা নিজের সামনে আনতে চাই। যখন আমাদের অসুন্দর লাগে তখন আমরা আয়নার সামনে দাঁড়াতে ঠিক আছে এখন ভালো লাগছে না, যখন আমরা খুব সুন্দর করে সাজি তখন কিন্তু আমরা মনে হয় আচ্ছা আজকে তো আমাকে খুব সুন্দর লাগছে, একটু আয়না নিজেকে একটু ভালো করে দেখি। এক্স্যাক্টলি আমাদের কর্ম পাস্টটাও তো ঠিক যেরকম আমাদের কর্মকে দেখতে যাচ্ছি। মেয়েটি উঠে আসার পরে সে যখন ট্রান্সে রয়েছে তখনই বলছে আমাকে ফেস করতে হবে, আমাকে এটা ফেস করতে হবে, কারণ আমি ও কর্মটা করে এসেছি, ও আমাকে অভিশাপ দিয়েছে। আচ্ছা অভিশাপটাও কিন্তু ওরকম না, অভিশাপটা একটা কর্ম। কারণ মন থেকে যদি খুব তীব্রভাবে কোনো, সবটাই তো এনার্জি, খুব নেগেটিভ বা খুব পজিটিভ এনার্জি যদি তার মধ্যে ক্রিয়েট হয়ে যায়, সেই অ্যাকর্ডিংলি কিন্তু তার কর্মটা তাকে এই লাইফে না হলে অন্য কোনো লাইফে তাকে শোকাতে হবে। তারপরে উঠে আসার পরে আমি বললাম তুমি কি বিয়েটা করবে? বলছি ইয়েস, আমি ফেস করব। আমি ওকে এতটাই কষ্ট দিয়েছি, আজকে আমি তো বিগ পিকচার দেখছি না, আমি তো জানলা দিয়ে আমি বাইরের সিনটা দেখছি, আচ্ছা ওইটুকু জায়গায় এরকম রয়েছে, কিন্তু যখন আমি দরজাটা খুলছি, মানে আমার মনের দরজাটা, আমি যখন আমার পোর্টালটা ওপেন করে পাস্টে যাচ্ছি, তখন তো দেখছি আমি ভিকটিম নই, আমি এই লাইফে ভিকটিম, বাট ওই লাইফে আমি তো অন্যায় করেছি, তখন আমাকে ফেস করতে হবে। এবং ফেস করছে বলে আস্তে আস্তে কিন্তু রিলেশনশিপটা ওদের হিল হচ্ছে। একদিনে হবে না, হয়তো কয়েক বছর লাগবে, আবার ডেফিনেটলি হবে। বাহ,
আচ্ছা আমাকে বলো, এই যে পাস্ট লাইফ রিগ্রেশন যখন তুমি এই এই টাস্কটা করো বা এই কাজটা করো, তখন কি কোনো ইনস্ট্রুমেন্ট বা কখন কোনো কিছু কি মানে কোনো ধরনের থার্ড জিনিস থাকে যেটা লাগে, কি এরকম কিছু আছে কি? কিছু ক্রিস্টাল রাখা হয়, সেটা যেমন ক্রিস্টালের একটা ভালো পজিটিভ এফেক্ট থাকে। আর প্রেডিকশনের জন্য যেমন কেউ পেন্ডুলাম ইউজ করে বা কেউ এলরড ইউজ করে, সেটা দেখার জন্য ধর ওই মোমেন্টে কারোর কোনো ফিজিক্যাল পেন হচ্ছে, তাকে আরও ডিপে নিয়ে যাবো কিনা, সেটা অনেক সময় আমি থার্ড আই মানে আমি তখন মেডিটেশনের মাধ্যমেও কিছুটা বুঝতে পারি। এবার এক একজন থেরাপিস্টের এক এক রকম। তা ইন জেনারেল পিএলআরে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় না। কেউ কেউ মিউজিকটা প্রথমে ইউজ করেন, তাকে ট্রান্সে যেতে তাকে হেল্প করা হয় বলে। আচ্ছা, কিন্তু মানে যে রডের কথাটা বললাম, আমি রডটা এক জায়গায় কোথায় পড়েছিলাম, এল রড, হ্যাঁ এল রড, হ্যাঁ এল রড, হ্যাঁ অরা প্রেডিকশন করা হয়। অরা তাই ওটা অরা প্রেডিকশন করি আমি পিএলআর এর আগে দেখে নিই, যদি তার মধ্যে সেই ক্যাপাসিটি থাকে, যদি তার দরকার পড়ে। এরকম মানে আসলে এখন একটা মানুষের মধ্যে প্রবণতা হয়ে গেছে, কিছু হলেই পিএলআর করবো না, কিছু হলেই তোমার তো দরকার নেই ওটিতে যাওয়ার, আমার তো যদি এমনি ঠিক হয়ে যায় তাহলে কেন যাবো। খুব ক্রিটিক্যাল ব্যাপার এবং খুব কৌতূহলবশত অনেকে দেখতে আসে, তখন ওই কেঁচো খুঁড়তে কিউটে হয়ে যায় এরকমও ঘটনা আছে। সে খুব মানে মজায় মজায়, যখন আমি প্রথম কাজটা শুরু করেছি, আচ্ছা যে কোনো কাজে তো একটা অভিজ্ঞতা লাগে, আমার তখন অভিজ্ঞতাটা কম ছিল, যে আসতো আচ্ছা আসবে ঠিক আছে দেখো দেখিয়ে দিচ্ছি তুমি চাইছো। সেগুলো আমি কি ছিলাম আগের জন্য পাস্ট লাইফে জাস্ট দেখতে যাই। সে যখন সে নিজেকে ভালো দেখছে না, সে যখন বলছিস আমি কি বাজে দেখতে, আমি কি বাজে, আমার স্বভাবও ভালো না, এই যে তার প্রতি কী হলো, তার নিজের প্রতি একটা বিরূপ ধারণা তৈরি হয়ে গেল। তখন তাকে হিল করা হচ্ছে, কিন্তু তার যে ধারণাটা ছিল যে আমি লাইফে ভীষণ ভালো, যেমন একজন এসেছিলেন, তিনি প্রেজেন্ট লাইফে খুব ভালো, মানে নিজের প্রফেশনে সে খুব রিনাউন্ড একজন পার্সন, বাট সে যখন পাস্ট লাইফে গিয়ে দেখছে সে একজন খুব মানে প্রস্টিটিউট ছিলেন। এবার সে নিজেকে ঘৃণা করা শুরু করে ওই লাইফে, যে আমি তো এটা করিনি, কিন্তু এটা তাকে বুঝতে হবে তুমি অ্যাজ এ উইটনেস গেছো। তো এরকমও হয় যে কৌতূহল বশত দেখতে আসে, একটু সমস্যা না, তখন তার অ্যাকসেপ্টেন্সের প্রবলেম আসে। আচ্ছা, আর আর একটা কথা যেটা মনে পড়লো, তখন সবসময় সব কথা মাথায় থাকে না, সেটা হচ্ছে প্রমাণ। কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট নিজে আমাকে প্রমাণ দেয়, তখন আমার খুব ভালো লাগে। তো আমাকে তিনি রিকোয়েস্ট করেছিলেন, দিদি তুমি যদি কখনো কোনো পডকাস্টে যাও, তুমি আমার ঘটনাটা বলো, নামটা অবশ্যই উল্লেখ করা যাবে না, কারণ তিনি খুব মানে একজন বিশিষ্ট ব্যক্তি, মানে সেটা তাকে আমরা কম বেশি সবাই চিনি, সংবাদ মাধ্যমে বা কোনো না কোনোভাবে তিনি যুক্ত আছেন, খুব ভালো একজন, তার সামাজিক এবং তার যে প্রফেশনে রয়েছেন খুবই ভালো। তিনি দেখতে এসেছিলেন একটি কারণে, সেটা তার প্রফেশন নিয়ে না, তিনি তার রিলেশনশিপ নিয়ে দেখতে এসেছিলেন। তো সেটা উনি হিল হয়ে গেছেন। এটা প্রায় আজ থেকে 7-8 মাস আগের ঘটনা বলছি। তো আর তো কোনো যোগাযোগ থাকে না, খুব মাঝে সাঝে হয়তো কোনো কুশল বিনিময় হলো। এবার রিসেন্ট মানে আজ থেকে মাসখানেক আগে আমাকে আবার উনি মেসেজ করলেন, না ভিডিও কল করলেন একদিনকে, দিদি তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি কি বিজি আছো? বললাম না বিজি নেই, তুমি বলো কি বলবে, আমার থেকে ছোটোই একটু। এবার আমাকে দেখাচ্ছে, বলছে যে আমি বেনারসে আছি, এই কোঠিটাই আমি দেখেছিলাম পিএলআরের সময়, আমি তাওয়াইফ ছিলাম। আর এই লাইফে উনি খুব অল্প বয়সে খুব একজন বিখ্যাত হয়েছেন ওনার প্রফেশনের দিক থেকে। তো উনি যখন দেখলেন যে আমি এত অল্প বয়সে এত সুনাম সুখ্যাতি অর্জন করছি, আমি খুব মানে মানুষ আমাকে খুব ভালোবাসে, অ্যাকসেপ্ট করে, এটা কেন আজকে আমি সেটা উনি ওই লাইফে দেখেছিলেন। উনি সেটা লখনৌ কিংবা বানারস এটা কিন্তু উনি আইডেন্টিফাই করতে পারেননি, কিন্তু উনি দেখেছেন এক গা গয়না, বলছে আমি গঙ্গার ওই ওপর থেকে ওই মানে জানলার কুঠুরি থেকে আমি দেখছি গঙ্গা আরতি হচ্ছে। আজকে দিদি দেখো ওই হাভেলির সামনে দাঁড়িয়ে আমি গঙ্গা আরতি দেখছি, ইটস বিউটিফুল। আমি কে, এই যে ভেতর থেকে, এটাই হচ্ছে আধ্যাত্ম, যে আমি কে। আমার তাবাইবের শরীর নিয়ে যে সম্মানটা আমি পাইনি, প্রচণ্ড গুণী ছিলেন, যেমন দেখতে সুন্দর তেমন তার গান, তেমন তার নাচ মানুষকে মোহিত করতো, কিন্তু তিনি সেই সম্মানটা পায়নি। আজকে কিন্তু তিনি সমাজের কাছ থেকে তার থেকে 10 গুণ পাচ্ছে। ইউনিভার্স সবটাই আমাদের ফিরিয়ে দেয়, হয়তো কেউ আগে পায় কেউ পরে পায়। তো তার চোখটাই একই আছে, চোখের জল একই কারণে পড়ছে না, এখন পড়ছে কৃতজ্ঞতায়, তখন পড়েছিল অভিযোগে। তো একদম ঠিক, একটা ডক্টর একটা ছুরি নিয়ে অপারেশন করছে একটা মানুষকে হিল করার জন্য, কোনো বাই চান্স তার হয়তো জীবন ছিল, সে হয়তো মারা গেল, একটা গুন্ডাও কিন্তু একটা মানুষকে ছুরি দিয়ে খুন করছে, দুজন মানুষই মানে রেজাল্ট একই হচ্ছে, মৃত্যু। ইনস্ট্রুমেন্টও একটা, ছুরি। কর্মকার ইন্টেনশন, একজন প্রাণ বাঁচাতে চেয়েছিল, একজন প্রাণ নিতে চেয়েছিল। তো কর্ম সবসময় আমাদের পরবর্তী কর্মকে ইনভাইট কর। অন দ্য লাইটার নোট, অনেক সিরিয়াস কথাবার্তা হয়ে যাচ্ছে। পাস্ট লাইফ রিগ্রেশন তো আমরা জানলাম বুঝলাম,
এবং আমি চাইবো আমি নিজে তোমার সঙ্গে এই পাস্ট লাইফ রিগ্রেশন নিজেও একটু উইটনেস করতে চাইবো। তো ফিউচার লাইফ দেখা যায় কি আমার ফিউচারে কিছু কি হবে? এটা হচ্ছে প্রগ্রেশন বলে। হ্যাঁ। আচ্ছা, হুবহু এমন নয় যে পাস্টে যেমন যেটা হয়ে গেছে, যেটা আমাদের ইমপ্রিন্ট রয়েছে আমাদের সাবকনসিয়াসে, সেটা যেটা হয়েছে এক্স্যাক্ট আমরা সেটাই এক্সপ্লোর করবো। সে কারণ আজকে তোমার সামনে আমি বসে ব্রডকাস্ট করছি, আজ থেকে 1 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর পরও যেটা তুমি রিকল করবে, আমি রিকল করব যে আজকে কি হয়েছিল এখানে স্টুডিওতে আমরা দুজনে সুন্দর একটা আলাপচারিতা করেছি। এটা কিন্তু আর আর মানে এখানে আর কেউ নেই। ঠিক সেরকম পাস্টে আমাদের যেটা হয়ে গেছে সেখানে কিন্তু আমরা কিছু ইনপুট করতে পারব না, বাট ফিউচারে যেটা হয়, ফিউচারে আমাদের সম্ভাবনা থাকে। যেমন 2-3টে সম্ভাবনা থাকে। কেউ কেউ দেখে, ফিউচারে এমন নয় যে দেখে না। এরকম বহু মানুষ এসছে, একজন এসছিলেন তার বেবি হচ্ছিল না, তার 3-4 বার মিসক্যারেজ হয়েছে। এবার বললো যে যখন পিএলআর ট্রান্সে যখন তিনি রয়েছেন, বাট শেষ আমি বললাম ঠিক আছে তুমি দেখো তো আজ থেকে 2 বছর পরে তোমার কাছে কি কোনো বেবি আছে? বলছে ইয়েস, আমার কাছে বেবি আছে। তখন এই মেয়েটি রিসেন্ট আমাকে বললেন যে হ্যাঁ আমি কনসিভ করেছি। বাহ। এইবার এই এই জিনিসগুলো তার মানে কেউ ফিউচারের কিছুটা ক্লিমস পেয়েছে। এবার কেউ যদি সেটাকে অ্যাক্টিভেট না করে, এই যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন বা আমি যেমন ট্যারো প্রেডিকশন করি, যারা প্রেডিকশন করে, প্রেডিকশন মানে হচ্ছে একটা সম্ভাবনাকে তুলে ধরা। আর মানুষ মানে বেশিরভাগ মানুষ ভাবে প্রেডিকশন মানে একেবারে শিলমোহর দিয়ে দাও। না, তুমি যদি কর্মই না করো তুমি সেখানে অ্যাক্টিভেট কী করে করবে? কেউ একজন খুব ভালো ডান্সার, সে হতে চাইছে একজন রিনাউন্ড ডান্সার হতে চাইছে, সে যদি নিজের নাচটাকে নিয়ে কাজটাই না করে তাহলে সে কী করে হবে? তো ঠিক সেরকম ফিউচার দেখা যায়, সেটা কিছুটা গ্লিমস পাওয়া যায়, এমন 100% নয় যে এটাই হবে, কিছুটা থাকে। এবার তুমি যদি ওটা অ্যাক্টিভেট করো নিশ্চয়ই ওটা হয়। তুমি ট্যারোট কথাটা বললে, এবার আমি ট্যারোটে আসি। এই ট্যারোট রিডিংটা কি? মানে আমি অনেক জায়গায় শুনেছি, দেখেছি, আমি অনেক পডকাস্টেও দেখেছি অনেকে করেন। তো একটু যদি বলো আমাদেরকে, আর এটা কিভাবে আমাদের হেল্প করতে পারে? ট্যারো প্রেডিকশনটা হচ্ছে যেমন আমরা আমাদের বৈদিক শাস্ত্র মতে আমরা যেমন অ্যাস্ট্রোলজিটা করি, যেখানে যারা পামিস তারা হাত দেখেন, বা যারা জন্ম সময় জন্মক্ষণ অনুযায়ী বিচার করেন, সেটা অনেকটা ভাস্ট, মানে ওটা মহাসমুদ্রের মতন আমি বলি। ওটার আমি ওখানে ওটার প্রতি আমি সেইভাবে কানেকশনটা পাই না বলে ওটা যাইনি। আর ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি যদি আমরা বলি সেটা হচ্ছে ট্যারো, যেখানে এনার্জি বেসড রিড করা হয়, যেটা এটা উইচক্রাফটের মধ্যেও কেউ ফেলে, এটাও হতে পারে, যারা উইকেন্ড আছে তারা এগুলো করেন। বাট ট্যারোটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড রিডিং পুরোপুরি। এখানে 78টা কার্ডস থাকে, মেজর আরকানা থাকে, মাইনর আরকানা থাকে। সেখানে আমাদের ডেলি লাইফে, যেমন আমরা কালকের দিনটা আমার কেমন হবে সেটা জানার জন্য আমরা ছোট ছোট কোশ্চেন, যেটা আমাদের ডেলি লাইফ বেস, যে সেটা নিশ্চয়ই আমরা কোনো পামিস্টের কাছে সঙ্গে সঙ্গে যাব না, বাট কেউ আমাকে বললো, এটা অনলাইনেই হয় বেশিরভাগ, বা কেউ এসে, সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাক এক সময়। ওই কার্ড মানে ধরো আমি তোমারটা করছি যে পিয়ালি আমাকে বলে দাও আমার কালকে এই ডিসিশনটা নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না। দেন তোমার এনার্জির সাথে আমরা মানে সবটাই তো এনার্জি, তোমার সাবকনসিয়াসের সাথে আমি আমার সাবকনসিয়াস অ্যালাইন হবে। আমি অ্যাজ এ এনার্জি রিডার হিসাবে আমি কিন্তু তোমার এনার্জিটাকে আমার কার্ডের, মানে আমার কার্ড তোমার এনার্জিটাকে পিক করবে, দেন ওটা আমি রিড করতে পারবো। এবং এটা অ্যাকুরেট হয়, এমন না যে হয় না, কারণ বহু বহু ক্ষেত্রে এরকমও হয়েছে, যেমন ধরুন আমরা জ্যোতিষ গণনা যেটা বিবাহের ক্ষেত্রে হয়, এরকম 2-3টে ছেলের নাম দিয়েছি যে দিদি কার সাথে বিয়ে ঠিক করবে, বাবা বুঝতে পারছি না, তো আমি বললাম এই ছেলের সাথে তোমার এনার্জি লেভেলে ম্যাচ হচ্ছে, তো তুমি এটা করে দেখো। যে কোনো ক্ষেত্রে ডেলি লাইফে ছোটোখাটো ডিসিশন নিতে বা বড় কোনো সিদ্ধান্ত নিতেও ট্যারোট কিন্তু আমাদের হেল্প করে এরকম। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জেনেছি যে তোমার কাছ থেকে, ইট ইজ এনার্জি হিলিং। এটা সম্বন্ধে যদি বিস্তারিতভাবে বলো, আই থিঙ্ক ইটস আ বিগ থিং। এটা ওটা একটু বলো আমাদের। এটা হ্যাঁ সত্যি, এটা এনার্জি হিলিংটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, হিলিং আমাদের প্রত্যেকের, আমরা যখন জন্মাই আমাদের মধ্যে কিন্তু ঈশ্বর বা ইউনিভার্স আমাদের সেই ক্ষমতাটা দিয়ে থাকে যাতে আমরা নিজেকে নিজেরা হিল করতে পারি। বাট যে কোনো একটা মানে ইনস্ট্রুমেন্ট, সেটাকে যদি আমরা না বাজাই বা সেটাকে যদি আমরা ইউজ না করি, সেটা যেমন মানে কর্মক্ষমতা হারায়, ঠিক সেরকম আমাদের ফিজিক্যাল বডি, আমাদের এনার্জি বডিতেও সেই সমস্ত এনার্জি পয়েন্ট রয়েছে যেটাকে আমরা অ্যাক্টিভেট করি না। কিন্তু প্রাণিক হিলিং বা রেইকি হিলিং বা অ্যাঞ্জেল হিলিং, যে কোনো হিলিংয়ের যেসব মডেলিটিগুলো আছে, আমরা আগে সেটা ভালো প্রশিক্ষণের মাধ্যমে, এটা অ্যাটিউনমেন্টের মাধ্যমে বা দীক্ষার মাধ্যমে আমরা সেই এনার্জিকে নিজের শরীরে বা নিজের এনার্জি বডিতে ধারণ করি। দেন তারপরে যার যেরকম প্রয়োজন তাকে, কাউকে রেইকি হিলিং করা হচ্ছে, যে ইউনিভার্সাল এনার্জিটা সেটা আমার হাতের মধ্যে আসছে বা আমার শরীরের মধ্যে। এবার এখানে প্রতীকীয় থাকে, সিম্বলিক যেগুলো থাকে, কারণ রেইকি বা অন্যান্য আরও হিলিং মডেলিটিতে যেটা থাকে বিভিন্ন সিম্বল ড্র করে, তার এতটাই পাওয়ার থাকে, তার এতটাই এনার্জি থাকে, সেই ব্যক্তিটা হিল হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওভাবে কোনো পরীক্ষিত প্রমাণ ওভাবে নয়,
কেউ যখন হিল হচ্ছে সে নিজে বুঝতে পারছে আমি হিল হচ্ছি। ইভেন কাউকে যখন আমরা হিল করতে থাকি তার ভেতরে যে ইমোশনটা হয় সেটা কিন্তু যখন কাউকে আমরা হিল করে আমরা বুঝতে পারি। যারা হিলার আছে, ধরুন কারোর থার্ড আইতে ব্লকেজ আছে, তখন কিন্তু ফিল করে, কারোর রুট চাকরায় ব্লকেজ আছে, যখন সেই ব্যক্তিটাকে হিল করা হয়, সেটা যে কোনো পদ্ধতিতেই অবলম্বন করা হোক না কেন, তখন কিন্তু হিলার ফিল করতে পারে তার কোন জায়গাটাতে ব্লকেজ আছে এবং কীভাবে তাকে হিল করানো যাবে। এবং অ্যাঞ্জেল হিলিংটাও, তাকে অ্যাঞ্জেল হিলিংটা হচ্ছে যেমন ঈশ্বরকে আমরা দেখিনি, অ্যাঞ্জেলের ওরকম পরীর মতন ডানাওয়ালা আমরা কল্পনা করি, বাট আমরা দেখিনি, তিনি এক লাইট রে। আমরা যখন সেই অ্যাঞ্জেলের সাথে বা সেই অ্যাঞ্জেলের সাথে কানেক্ট করি তখন তারা আমাদের হেল্প করে হিল হতে বা কোনো কিছু প্রোটেকশানের জন্য। এক একজন অ্যাঞ্জেল এক এক রকমভাবে আমাদের প্রোটেকশান দেয়, এক এক রকমভাবে আমাদের হেল্প করে। তো তাদের এনার্জি দিয়ে তখন আমরা ক্লায়েন্টকে বা কাউকে হিল করছি বা নিজের জীবনেও হিল করছি। এরকম ডিট্যাচমেন্টের যে ধরুন খুব টক্সিক পার্টনার আছে, সেখান থেকে সে হিল হতে চাইছে রিলেশনশিপটাকে। আর হিলিংয়ের সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে হিলিং কিন্তু আমার অনুযায়ী হবে না। যখন আমরা ইউনিভার্সাল এনার্জিকে দিয়ে কাজ করব সেটা কিন্তু আমাদের হায়েস্ট গুডের জন্য হবে। সেটা রেকি হিলিং হতে পারে, সেটা অ্যাঞ্জেল হিলিং হতে পারে, সেটা লামাফেরা হোয়াট এভার। আমার আজকে উদ্দেশ্য আমার কেরিয়ারকে ভালো করা। এবার আমি ভাবছি যে অ্যাজ এ ডান্সার আমার ইচ্ছা, আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি খুব ভালো একজন ডান্সার। আমার কিন্তু ডান্সার হওয়া নেই, আমার কিন্তু হিলার হওয়াই আছে, আমার কিন্তু আজকে টিচার হওয়াই আছে। ইউনিভার্স জানে যেটা আমার ভেতরে আছে সেটাই কিন্তু হিল যখন আমি তাকে করছি। এরকম বহু ক্ষেত্রে হয়েছে যদি আমার পার্টনারের সাথে আমার রিলেশনশিপটা না হিল করে দাও, আমি বললাম তুমি তখনই হিল করতে আসবে যখন তুমি বুঝতে পারবে, তুমি প্রস্তুত থাকো। হয় যদি তোমার জন্য উনি যোগ্য হয় ভালো হবে, আইদার কিন্তু পুরো ডিট্যাচ হয়ে যাবে, মানে সম্পর্কই থাকবে না। তুমি কি প্রস্তুত? না আমি প্রস্তুত, ওর সাথেই আমার সে। তাহলে আমি বললাম তাহলে যারা মানে বিভিন্ন রকমের স্পেল কাস্টিং করে, যেটা আমি করি না, স্পেল কাস্টিং হচ্ছে আমি কোনো জিনিস চাইছি সেটা আমি এনার্জি দিয়ে আমি সেটাকে করতে পারি, সেটা তো জোর করে নিয়ে যাওয়া, বা আমি চাইছি আমার ইচ্ছা পূরণ। হিলিং ইচ্ছা পূরণ নয়, হিলিং হচ্ছে নিরাময়। আমার জন্য যেটা ভালো, আজকে আমার পেটের প্রবলেম হচ্ছে, আমার মা নিশ্চয়ই সে সময় আমাকে রিচ কিছু খাওয়াবে না। ইউনিভার্স তো আমাদের তৈরি করেছেন, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, তিনি জানেন কোনটা আমার জন্য ভালো। আজকে আমার জন্য ঝোল ভাতটাই প্রয়োজন, আজকে আমার জন্য ভীষণ হালকা স্যুপ প্রয়োজন, আমাকে সেটাই দেবে। ঠিক সেরকম এরকম এসছে যখন ডিটাচ হয়ে গেছে, আমাকে তো বললো দিদি কি করলে, আমার বয়ফ্রেন্ড চলে গেল, খুব কাজে খুব করুণ মুখে। আমি বললাম ঠিক আছে, তুমি কি আমার উপরে ভরসা করছো? বলছে হ্যাঁ ভরসা করছি, যদি ফিরে আসে। ফিরে তো তিনি আসলেন না, বাট মেয়েটি এত বলছে দিদি আমি না কোনোদিন বলতে পারিনি, আমার উপরে এত মেন্টালি টর্চার করতো, আজকে না আমি বলতে পারলাম। আমি না ওকে ফোন করে খুব বলেছি যে আমার সাথে এই জিনিসগুলো তুমি কেন করেছো, অন্যায় করেছো। তার 1 বছর পরে মেয়েটি এখন খুব ভালো বিবাহিত জীবনে সুখী, এখনও বুঝতে পারে হিলিং কি। এটা কেউ কেরিয়ার নিয়ে আসছে, দেখা গেল তার ওই কেরিয়ারটা একেবারেই বন্ধ হয়ে গেল, দিয়ে সেকেন্ড সে চাকরি চলে গেল, দিয়ে বেটার চাকরি পেলো, বা কারোর যদি দরকার হয় সেটা হয়তো আরও বেটারমেন্টের জন্য তার হয়। হিলিং বিভিন্ন রকমভাবে আমাদের হেল্প করে ভালো থাকতে। মানে একটা ডিপ্রেসড লোকও তোমার কাছে গেলে হিল হয়। একদম একদম একদম। তাহলে আমাদের পেশেন্টসদেরকে আমরা পাঠাবো হিল করতে। আমরা তো আমাদের ভাবে থেরাপিউটিক হিলিং করি, আমার মনে হয় থেরাপির মধ্যে তোমাদের এই প্রাণিক হিলিং এগুলো ভীষণভাবে কাজ করতে পারে। ওয়েল, তুমি অকাল্ট নিয়েও কাজ করো, তো এই অকাল্ট বলতে কি বোঝায় বা তোমরা কি এক্স্যাক্টলি করো সেটা যদি একটু বলো। আচ্ছা, অকাল্ট মাপ, গুপ্তবিদ্যা, এর মধ্যে সবটাই, জ্যোতিষটাকেও আমরা অকাল্ট হিসাবে ফেলি, আমরা ট্যারোট প্রেডিকশন, আমরা হিলিং, পিএলআর, সবটাই যেটা আমাদের খালি চোখে যেটাকে আমরা ফিল করতে পারি না, মানে দেখতে পাই না, বাট ফিল করতে পারি, যেটা খুব খুব সেক্রেট। যেমন আমাদের ফিজিক্যাল বডির মধ্যেও যে চক্রগুলো আছে আমরা কিন্তু দেখতে পারি না, আমাদের ক্রাউন চাকরা দেখতে পারি না, আমরা থার্ড আই দেখতে পারি না, আমরা থ্রোট দেখতে পারছি না, হার্ট চাকরা দেখতে পারছি না, বাট বুঝতে পারছি। কখন বুঝতে পারছি? যখন সেখানে ব্লকেজ আসছে, যখন কারো রিলেশনশিপে ইস্যু হচ্ছে, কিছুতেই সে ঠিক করছেন, তার 100% এফোর্ট দিচ্ছে, দেখা যাচ্ছে তার হার্ট চক্রায় ব্লকেজ, মানে এনার্জির পোর্টাল, মানে ইউনিভার্সাল এনার্জি তার হার্ট চক্রা থেকে ফ্লো হচ্ছে না, ব্লকেজ আসছে। কারো রুট চাকরা, তার কেরিয়ার রিলেটেড তার প্রবলেম হবেই, তার বিভিন্ন রকম তাকে অবস্ট্রিকাল ফেস করতে হবে, তার ফিজিক্যাল প্রবলেম হতে পারে, তার ফিনান্সিয়াল গ্রোথ হচ্ছে না, তার কেরিয়ারে একটা না একটা অবস্ট্রিকাল আছে। তখন বুঝতে পারলাম যে তাকে তার রুট চাকরাকে হিল করতে হবে। সবটাই হচ্ছে গুপ্তবিদ্যা বা অকাল্ট সায়েন্সের মধ্যে পড়ছে, যেটা আমরা খুব সিক্রেটলি সেটাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করছি এবং হিল করার চেষ্টা করছি। ওকে, মানে অনেক কিছু শিখলাম, জানলাম। লাস্ট দুটো সেট অফ কোয়েশ্চেন্সে আসি। প্রথমে হলো, অনেক মানুষ তো অনেক সুপারস্টিশন নেয়, আর সেটা আমি তোমার মত জানবো তাতে। যেরকম গাড়ি চালাতে গেলে সামনের দিকে কালো বেড়াল চলে গেলে গাড়িটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়। আচ্ছা, বেরোতে গেলে হাঁচি মারলে বসতে হবে।
এরকম প্রচুর অনেক কিছু অনেক অজস্র আছে। অজস্র এরকম সুপারস্টিশন, এগুলো কি সুপারস্টিশন মিথ না এগুলো সত্যি মানা দরকার, মানে এগুলো একটু বলো তো দেখে। কিছু কিছু জিনিস মানা দরকার, কিছু কিছু জিনিসকে ভাঙা দরকার। কারণ যে জিনিসটা আমাকে এগোতে দিচ্ছে না সেই জিনিসটাকে তো আমাদের ভাঙতে হবে। যেটার মধ্যে যেমন এই কালো বিড়ালে চলে গেল, ওটা কিন্তু আটকাচ্ছে না, মানে ওটা আমাদের আটকে দিচ্ছে না। সেও তো একটা, মানে তার ভেতরেও প্রাণ আছে, সেও একটা সোর্স অফ এনার্জি, আমিও তাই। সে কেন শুধুমাত্র আমাকে ক্ষতি করবে? সে তো ভূত প্রেত বা সে তো খারাপ কোনো কিছু নেই। সে যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তার মানে তার ওটা যাওয়ার ছিল বলে সে যাচ্ছে। আমরা কেউ মানছি, কেউ চলে যাচ্ছে, হাঁচি দিল, তার মানে কি? তার মানে তার যাওয়াটা বন্ধ হয়ে গেল? একেবারেই নয়। যে জিনিসগুলো আমাদের মানা দরকার নেই সেটা আমাদের মানা দরকারই নেই। যেটা আমাদের, এবার এটা ব্যক্তিগত মত, কেউ কেউ আমি এটা করে দেখেছি, এটা হচ্ছে, কেন হচ্ছে, তার সাবকনসিয়াস ক্রিয়েট করে ফেলছে। হয়তো একবার হাঁচি দিয়েছিল, সে বাড়ি থেকে বেরিয়েছে, তার কত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সাবকনসিয়াস কিন্তু ক্রিয়েট করে ফেলেছে, তার পুরো ধারণা তৈরি হয়ে গেছে যে এটা করলেই এটা হবে। আমরা বর্তমানে ভবিষ্যৎটাকে ক্রিয়েট করছি আমাদের ভাবনা দিয়ে, আমাদের ধারণা দিয়ে। তো যেটা মানার দরকার সেটা তুমি মানো, আননেসেসারি কিছু মানলে আমরা নিজেদের লাইফে নিজেরাই আরো স্লো করে দেবো। তোমার আমি লেটেস্ট কিছু ভিডিওস দেখছিলাম যেখানে তুমি অরা সম্বন্ধে বলেছো, তুমি বলেছো কিছু কিছু টিপস, যেরকম পরীক্ষায়, কারণ এই মাসটা বা পরের মাস সব এক্সামিনেশন মান্থ আছে, কিছু কিছু তুমি টিপস বলেছো, বা স্ট্রেস হলে বা কিছু নিয়ে দুশ্চিন্তা হলে টিপস বলেছো। এরকম যদি আমাদের ভিউয়ার্সদের কিছু টুকটাক টিপস দাও আর কি। আচ্ছা আচ্ছা, সবার আগে যদি বুঝতে হবে যা কিছু আমরা ম্যানিফেস্ট করছি, ম্যানিফেস্টেশন মানে যেটা আমরা চাইছি ভবিষ্যতে যে আমাদের জীবনটা এভাবে সুন্দরভাবে আসুক। আমাদের ফিজিক্যাল বডিতে দুটো মোড থাকে, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক মোড, একটা হচ্ছে সিম্প্যাথেটিক মোড। যখন আমরা সিম্প্যাথেটিক মোডে থাকি তখন আমাদের মধ্যে গিল্ট থাকে, আমাদের মধ্যে ফিয়ার থাকে, আমাদের মধ্যে মানে রাগ থাকে, অ্যাঙ্গার, মানে নেগেটিভ যা কিছু আমাদের ইমোশন, সেটা কিন্তু আমাদের ওই সিম্প্যাথেটিক মোডে থাকে। যখন আমাদের ফ্লাই অ্যান্ড ফাইট মোডে থাকে আমাদের ফিজিক্যাল বডি, তখন যা কিছু আমরা ম্যানিফেস্ট করি, হাজার একটা টেকনিক করি, কিচ্ছু কাজ হবে না। আমি বলছি, আমি টেকনিক বলছি, কিন্তু সেটা ডিপেন্ড করছে, কারো খুব ভালো কাজ হচ্ছে, কারোর কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ তাকে সেই প্যারাসিম্প্যাথেটিক মোডে আসতে হবে। সিম্প্যাথেটিক মোডে থেকে কীভাবে আসবো? এটা হচ্ছে সবার আগে ডিপ ব্রিথ আর ব্রিথ আউট করো, ফিজিক্যাল বডিকে রিল্যাক্স করো। যতক্ষণ না রিল্যাক্স হবে তখন তুমি নাম্বারই লেখো আর তুমি টেকনিকই করো, কিছু কাজ হবে না। সেটা খুব অল্প সময়ের জন্য কাজ হবে। ভালো মিউজিক চালাও। সবার আগে যেমন আমাদের ফিজিক্যাল বডি রয়েছে বলে আজকে আমি কথা বলতে পারছি, এটা খুব দরকার, পৃথিবীতে আমাদের পার্থিব শরীর দরকার, তাকে মুভ করো। যখন তুমি ডিপ্রেশনে রয়েছো বা তুমি কোনো কিছু চাইছো, ঘুম থেকে উঠে জাস্ট গ্র্যাটিটিউড জানাও। তো কৃতজ্ঞতা আমাদের জীবনে মিরাকেল আনতে পারে একদম। সেটা আমি আমার জীবন দিয়ে দেখি, আমি আমার ক্লায়েন্টদের জীবন, মানে যাদের আসে আমার কাছে, একটাই জিনিস, যেটা পেয়েছো তুমি লাকি, বহু মানুষ আছে এটা পায় না। তো ঘুম থেকে উঠে সবার আগে নিজেকে ব্লেস করো, আমি আজকে যে জীবনটা পেয়েছি, যে দিনটি আমি পেয়েছি, খুব ভালো যাবে। আমরা সবার কাছ থেকে ব্লেসিংস চাই, দেবতা, মন্দির, মসজিদ, দরগা, গুরুদেব বা টিচার। আমরা কি নিজেকে ব্লেসিংস দিই? ওটাই তো দিই না। আমরা কি করি? সেলফ টক করি, তাও নেগেটিভ। এই আমার এটা হবে না, এই স্বামী এটা পারছি না, এটাই সবচাইতে ভুল। যদি কোনো রেমেডি আমাকে দিতেই হয়, যেটা আমি আগে কখনো বলিনি, এটি বলছি, যে সবার আগে নিজেকে ব্লেসিংস দাও, যেটা পারবো। দেন তুমি মিরার টেকনিক একটা বলছি, সেটা হচ্ছে মিরারের কাছে যাও। মিরারের মধ্যে দিয়েও অনেক সময় এনার্জি, খারাপ এনার্জি আসে বা ওখানে এনার্জি স্টাক থাকে, তাই ওটাকে আগে ক্লিনজিং করো। সবার ঘরে গঙ্গা জল থাকে, গঙ্গা জল যদি নাও থাকে কোনো ব্যাপার নেই, একটুখানি কর্পূর ডাস্ট যেগুলো হয়, মিরারটাকে একটু জাস্ট স্প্রিঙ্কেল করে দাও, ওটা মানে শুদ্ধ হয়ে গেল। দেন তুমি মিরারের সামনে দাঁড়িয়ে সেলফ টক করো, জাস্ট দুটো হাত মিরারের ওপরে দাও এভাবে, দিয়ে নিজেকে অ্যাপ্রিসিয়েট করো। নিজে হতে পারে তোমার লাইফে মানে 100-এর মধ্যে 90% খারাপ আছে, যারা দেখছো ভিডিওটা বা ভবিষ্যতেও দেখবে পডকাস্টটা, হতে পারে তোমাদের লাইফে অনেক ব্লকেজ আছে, তা সত্ত্বেও তোমার কিছু তো ভালো আছে, যেটা যার জন্য তুমি এটা অন্তত আইডেন্টিফাই করতে পারছো তুমি খারাপ আছো। কারোর তো সেটুকুও নেই। তো তুমি যেটা পেয়েছো সেটার জন্য নিজেকে বলো, এবং যেটা ভবিষ্যতে চাইছো সেটার জন্য তুমি সেটাতে ক্রিয়েট করো, যে আমি ভীষণ হ্যাপি আছি, আমি আমার পার্টনারের সাথে খুব হ্যাপি আছি, আমি আমার কেরিয়ার নিয়ে হ্যাপি আছি। যেটা চাইছো সেটা তুমি পজিটিভ হতে বলো, হয়ে গেল। দেন তুমি তারপরে এবার যখন তুমি রাত্রে ঘুমাতে আসবে, ঠিক যেরকম আমরা খুব হেভি জুয়েলারি, খুব হেভি ড্রেস পরে আমরা ঘুমাতে যেতে পারি না, আমাদের ভালো লাগে না। আমরা যত ফ্রি থাকবো, যত আমরা হালকা মানে থাকবো, নিজে ঘুমাতে তত আমাদের সুবিধা হবে, ঠিক সেরকম এনার্জি লেভেল আমরা কেউ হালকা হতে পারি না। তো আমি ভিউয়ার্সদের একটা কথাই বলবো, যখন আমরা ঘুমোতে যাব, জাস্ট সবার ঘরে যেটা কমন জিনিস থাকে, সল্ট থাকে,
উইদাউট সল্ট কারোর কোনো বাড়ি নেই, দুটো হাতটাকে জাস্ট রাব করো আর জাস্ট একটা অ্যাফার্ম করো বেসিনের সামনে যখন হাতটা রাব করবে যে সারাদিনে যা যা এনার্জি আমি নিয়েছি নিজের ভেতর থেকে ক্রিয়েট করা নেগেটিভ এনার্জি, আশেপাশের থেকে কালেকটিভ নেগেটিভ এনার্জি সব আমি রিমুভ করে দিচ্ছি। ইন্টেনশন আমাদের ক্রিয়েট করতে সাহায্য করে, ওটা রিমুভ হয়ে গেল। দেন একটুখানি ফিটকিরি, যেটা খুবই সহজলভ্য, সব জায়গায় থাকে, বালিশের নিচে যদি নিয়ে নেওয়া সম্ভব হয় খাটের নিচে রাখা যাবে, একটা কাচের কন্টেনার ছোট বাটির মধ্যে একটু ফিটকিরি নাও, একটুখানি রক সল্ট বা যে সল্ট থাকে ওটা দিয়ে রেখে দাও, সপ্তাহে একদিন করে চেঞ্জ করো, এটা ভীষণ ভালো তোমাকে ঘুমাতে সাহায্য করবে। আর একটা বলবো যেটা খুব ভালো, একটা ছোট্ট চ্যান্টিং, সোমা লাভবি। সোমা মানে আমাদের যেহেতু সবটাই আমাদের বলে এখন সাইকোসোম্যাটিক যা কিছু রোগ আমাদের হয়, মানে চন্দ্রমা যা আমাদের ইমোশনের সাথে জড়িত, তো সোমা ওয়ার্ডটাই এতটা পজিটিভ। যখন আমরা সোমা লাভবি সোমা লাভবি সোমা লাভবি এটা চ্যান্টিং করব, সোমা লাভবি, দেখবে নিজেকে আরও বেশি ভালোবাসতে ইচ্ছা করবে এবং ঘুম খুব ভালো হবে। যে অ্যাংজাইটিটা আছে সেটাও কিন্তু তোমার আস্তে আস্তে চলে যাবে। এটা এই আর একটা চ্যান্টিং আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যাদের ধরো কিছুতেই মানে পারছে না, ফরগিভ করতে পারছে না, ধরো অফিসের বসকে ফরগিভ করতে পারছে না, তার ওয়ার্ক প্লেসে কিছু ক্লায়েন্ট আছে যেটাকে সে ফরগিভ করতে পারছে না, বা তার ফ্যামিলিতে কেউ আছে যাকে সে ফরগিভই করতে পারছে না, জাস্ট চোখটা বন্ধ করো, সেই মানুষটির মুখটিকে দেখো, দেখো তোমার মধ্যে কী ইমোশন আসছে। তোমার মধ্যে রাগটাই আসবে, তোমার মধ্যে ঘৃণা আসবে, তোমার মধ্যে দুঃখ আসবে, সব নেগেটিভ ইমোশন আসবে। তুমি জাস্ট মাইন্ডে ক্রিয়েট করো, পারবে, কারণ উইদাউট ক্রিয়েট আমরা কিন্তু কেউ থাকতে পারি না। আমরা যদি কেউ এটা বলে যে আমি এটা কল্পনাই করতে পারছি না, এটা খুব ভুল। এমন কোনো মানুষ নেই যে ইমাজিনেশন তার মধ্যে নেই, কারণ সে পরের মুহূর্তে কী করবে সেটা তার মাইন্ড তৈরি করছে। আমাদের ব্রেন কিন্তু সবসময় তার ভাষাই হচ্ছে ছবি বা প্রতিচ্ছবি। তো সেখানে সে যখন সেই সব মানুষগুলো যাকে সে বদার ফিল করাচ্ছে, জাস্ট ইমাজিন করো সে একটা সুন্দর হোয়াইট রুমে বসে রয়েছে, সে এবং তার সামনে তাকে যে বদার ফিল করাচ্ছে সেই মানুষটি, তার সামনে একটা বড় সাদা হোয়াইট কালারের একটা কার্টেন রয়েছে, তাকে জাস্ট কভার করো মনে মনে, সবটাই মনে মনে। আমাদের ব্রেন কিন্তু জানে না কোনটা আমাদের ইমাজিনেশন এবং কোনটা রিয়েলিটি। তুমি যখন দিনের পর দিন একই টেকনিক করবে তখন সে কিন্তু সেটা কমফোর্ট ফিল করবে, আচ্ছা চলে গেছে, যাকে জাস্ট নট করো দিয়ে জাস্ট তুমি থ্রো করে দাও ব্রেনে, জাস্ট এটা ব্রেন অ্যাক্টিভিটি, তুমি জাস্ট সেটা তুমি ইমাজিন করো, দেখবে তুমি ভেতর থেকে রিলিফ পাবে যে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা। আর যদি তুমি চাও যে ভালো থাকি নিজেকে, বা আমার সাথে আরও লাভিং রিলেশনশিপ হোক আমার পার্টনারে, সেটা তুমি হোপোনোপোনো প্রেয়ার হচ্ছে বেস্ট প্রেয়ার এনার্জি ক্লিনজিংয়ের জন্যে। এটা হচ্ছে হোপোনোপোনো, এটা হচ্ছে হোপোনোপোনো। এটা এখন যে কেউ ইউটিউব বা গুগল সার্চ করলে বুঝতে পারবে। এটা হচ্ছে বেস্ট, যে কোনো এনার্জি ব্লকেজ ক্লিয়ারেন্সের জন্য, যে কোনো কিছুর জন্য আমরা, এটা হচ্ছে বেস্ট টেকনিক। তো আমি নিজে যখন কিছু শিখিনি তখন কিন্তু আমি এটা করতাম, এটাই আমাকে একটার পর একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, হিলিংয়ে আসা, পিএলআর শেখা, বা বিভিন্ন রকম আরও নতুন নতুন জিনিসটাকে অ্যাপ্লাই করা, সেটাকে সঠিকভাবে কাজে লাগানো। জাস্ট দুটো হাত নিজের চেস্টে রাখো, রেখে নিজেকে সবার আগে হিল করো। তুমি যদি হিল হও নিজে, দেন তুমি যে কোনো কিছুকে হিল করতে পারবে। আমি মনে করি সেলফ হিলিং ইজ দ্য বেস্ট হিলিং। অ্যাবসলিউটলি। এবার তুমি নিজেকে বলো, নিজের সেলফকে বলো যে আই এম সরি। এখানে 4টে সেন্টেন্স থাকে, 4টে সেন্টেন্স হচ্ছে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই লাভ ইউ। কেন এটা হোপোনোপোনো প্রেয়ার, এটাতে কি ম্যাজিক্যাল ওয়ার্ড থাকে না? আমাদের হিন্দু শাস্ত্রে বা আমাদের বৈদিক যেটা সনাতন ধর্মে বলা হয় যে শব্দ ব্রহ্ম। আজকে আমাকে শব্দের এতটাই ক্ষমতা, সব মৌনতাতে শক্তি আছে, বাট শব্দেও কিন্তু শক্তি আছে। কারণ আমাকে যদি কেউ প্রশংসা করে আমার তো ভালো লাগে, সে তো আমাকে শব্দই বলেছে, কিন্তু কেউ যদি আমাকে খুব বাজে কথা বলে আমার তো কষ্ট হবে শুনতে, বা আমার খারাপ লাগবে, আমার ভালো ফিল হবে না। তার মানে কি শব্দের মধ্যে সেই ভাইব্রেশন তো আমার কাছে আসে। তাহলে এই 4টে ওয়ার্ডের ভাইব্রেশন এতটাই হাই থাকে যে সেটা যখন আমি বারংবার বলছি, রিপিট করছি, দেন ওটা হিল হচ্ছে, মানে ব্লকেজগুলো ক্লিয়ার হচ্ছে। আমি বলবো আই এম সরি মাই ডিয়ার সেলফ, আই এম সরি। যা কিছু আমি নিজের সাথে করতে পারিনি, যা কিছু আমি স্ট্যান্ড নিতে পারিনি ছোটো থেকে বড় পর্যন্ত, আজকে আমি সবাইকে হয়তো অ্যাটেনশন দিয়েছি, বাট আমি নিজেকে অ্যাটেনশন দিইনি। তো তার জন্য আজকে আমি তোমাকে সরি বলছি, আই এম সরি মাই ডিয়ার সেলফ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমাকে ফরগিভ করে দাও। যা কিছু আমি স্ট্যান্ড নিতে পারিনি, ভুল ডিসিশন নিয়েছি, এমন অনেক কিছু আছে যেখানে আমি নিজের দিকে নিজে তাকাতে পারিনি, আমি অন্যায় করেছি, ফেস করতে পারিনি, বাট এখন আমি রেডি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সেলফ, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে অ্যাকসেপ্ট করছি নিজের ভুলগুলোকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, যে আমাকে আলাদা চান্স দিয়েছো, আমাকে আর একটা সুযোগ দিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ। আমি নিজেকে থ্যাংক ইউ জানাচ্ছি, অ্যান্ড আই লাভ ইউ।
আই লাভ ইউ মাই ডিয়ার সেলফ, আই লাভ ইউ মাই সেলফ অ্যান্ড আই লাভ ইউ মাই লাইফ। জাস্ট এই 4টে শব্দ কেউ যদি সকালে অন্তত 2 মিনিটস এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় যদি 2 মিনিট বলে, তার লাইফে মিরাকেল ঘটবে। দেন এবার যদি আমি আসি, আমার এরকম হয়েছে একবার, আবার বর্ষাকাল, হেয়ার ড্রায়ার সবার খুব প্রয়োজন, কিছুতেই সেটা অন হচ্ছে না। আমি ভাবছি এবার তো দোকানেও নিয়ে যেতে পারছি না, ওটাকে সার্ভিসিং করবো। তখন আমার মাথা টর্চা, এটা তো ব্লকেজ ক্লিয়ার করে। আমি তো বলি দেখি তো ওটাকে ড্রায়ারটাকে নিলাম, মানে কারণ এটা আমার একদম রিয়েল লাইফে আমি করে দেখেছি যে নন লিভিং থিংস প্রত্যেকটা জিনিসই তো এনার্জি। আমি ওটাকে হাঁটতে নিয়ে বললাম যে ইন্টেনশনটা দিলাম যে আই এম সরি, তোকে আমি ঠিক করে রাখতে পারিনি, ওর সাথে আমি সেলফ টক করছি, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দে, হয়তো তোকে আমি ঠিকঠাকভাবে কোনো সময় হয়ে গেছে, রাখতে পারিনি, আমারই ফল্ট, আমি 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আমাকে কত হেল্প করিস, কোথাও গেলে তুই আমার সাথে যাস, রাত্রেবেলা স্নান করলে আমার চুলগুলো টুকুই মানে ড্রাই হতে হেল্প করিস, অ্যান্ড আই লাভ ইউ। আমি 5 মিনিট ওকে চ্যান্ট করেছি, চ্যান্ট করে দেখছি ওর তার আগে কিন্তু আমি 1000বার তাকিয়েছি, কিচ্ছু হয়নি। আমি দেখছি নিচের যে সুইচটা থাকে সেটা আমি অনই করিনি। এই যে ব্লকেজ, মানে আমার মাইন্ডটাও দিতে যাচ্ছে না। কেরিয়ারে ধরো কারোর কেরিয়ারে ব্লকেজ হচ্ছে বা কারোর মানি থাকছে না, জাস্ট আর ওয়ালেটটা হাতে নাও বা যে কোনো একটা কারেন্সি, 10 টাকা 20 টাকা যার যেরকম থাকবে, কয়েন শুধু নিও না, কারণ তার ভাইব্রেশনটা অনেকটা থাকে। আমরা ভালো জিনিসকে ম্যানিফেস্ট করতে গেলে একটু ভালো এনার্জিটা নেব, জাস্ট হাতের মধ্যে দুটো নাও, আমাদের হিলিং এনার্জি সবার থাকে। ওকে বলো যে আই এম সরি মানি, তোকে আমি ঠিক মতন ইউটিলাইজ করতে পারিনি, তোকে ভ্যালু দিইনি, আর তোকে নিয়ে আমার খুব ফেয়ার আছে, ভয় আছে তোকে নিয়ে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমি আজকের থেকে রেসপন্সিবিলিটি নিলাম, তোকে আমাকে তুই ফরগিভ কর, তোকেও আমি ফরগিভ করছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে সুন্দর জীবন দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই লাভ ইউ। মানে ছাড়া ইনকমপ্লিট আমি। হ্যাঁ, তো এরকম করে এবার ধরো কারোর সাথে, কারোর অফিসের বসের সাথে খুব ঝামেলা, তাকে সে ফরগিভ করবে কী করে? জাস্ট এটুকু বলবে যে আই এম সরি, যেটা আমি ফেস করছি সেটা আমি আমার রেসপন্সিবিলিটি নিয়ে নিলাম, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, যা কিছু আমি ভুল করেছি তার জন্য আমি ফরগিভ চাইছি, তোমাকেও আমি ফরগিভ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই রিয়েলাইজেশনটা দেওয়ার জন্য যে আমাকে আরও বেটার হতে হবে, অ্যান্ড আই লাভ ইউ। তখন আর বসকে বলবো না, যে কারণ সেটা পারবো না, সেটা সম্ভবই নয়। তখন আমি নিজেকে বলবো যে আই লাভ ইউ মাই সেলফ, যে আমি নিজেকে ভালোবাসি বলেই আজকে আমি এই ব্লকটা ক্লিয়ার করতে চাইছি। তো কোনো প্রেয়ার ইজ আ বেস্ট প্রেয়ার, যে কোনো ব্লকেজ এবং যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে মিরাকেল হয়। আমি যখন কিছু ধরো আমি আসিনি, আমি তো বলেছি যে আমি টিচার হতে চেয়েছিলাম কারণ সেইভাবেই আমার সমস্ত কিছু এগোচ্ছিল, বাট হলো না, আজকে আমি হিলার হয়ে গেলাম টিচার না হয়ে। এবার আমি যখন ম্যানিফেস্ট করতাম যে কী হব, কিন্তু এরকম একটা কেরিয়ার আমার চাই যেখানে আমার সোল খুব স্যাটিসফাই হবে, যেখানে আমার আত্মা খুব খুশি হবে, মানে আমার শরীর তো খুশি হবে, মানে ইনকাম করলে সবাই শরীর খুশি হবে, মনও খুশি হবে, কিন্তু সোল স্যাটিসফ্যাকশন বলে যেটা আছে, যেখানে আমার খুব ভেতর থেকে ভালো লাগবে। আমি থ্যাংক ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমি যেই কেরিয়ারটা পেয়ে গেছি যেটাতে আমি সত্যি ভেতর থেকে আমার অন্তরাত্মা খুশি হচ্ছে, আজকে আমি সেই কাজটাই করছি। এটা আমি আজ থেকে 5 বছর আগের কথা বলছি বা 6 বছর আগের কথা বলছি, ওটার জন্য আজকে এই দিনটায় ম্যানিফেস্টেশন। তো কোনো প্রেয়ার পারে না এমন কিছু নেই। তো এক দারুণ সার্চ করবে ইউটিউব কিংবা গুগলে, জাস্ট পেয়ে যাবে। আর আমি তো কিছুটা বলেই দিলাম, অনেকটা বলেছো তুমি। খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে পিয়ালি। এবং আমি বলবো যে আমাদের ভিউয়ার্সদের যদি সত্যিকারের এই এপিসোডটা আপনাদের প্রম্পট উইথ পারমিতা উইথ পিয়ালি অ্যাজ এ গেস্ট ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এই চ্যানেলটাকে, লাইক করুন, কমেন্ট করুন যে কেমন লাগলো। আপনাদের কমেন্টই আমাদেরকে আরও এগোতে, আগে বাড়তে হেল্প করবে। এবং আশা করি আপনাদের আজকের যে অনুষ্ঠানটা আমাদের হলো, পডকাস্টটা হলো, ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ পিয়ালি ফর ইয়ার টাইম। আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তোমাকে, কারণ এত সুন্দরভাবে আজকে একটা আলাপচারিতার মাধ্যমে আমি আমার কথাগুলো বলতে পারলাম, এবং তুমি খুব সুন্দরভাবে, যেমন একটা নাচ বা গানের সঙ্গতটা খুব প্রয়োজন, বাদ্যযন্ত্রের খুব প্রয়োজন, ঠিক সেরকম আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ। আর সত্যি সবাইকে আমি বলবো আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, যাতে তোমরা আরও নতুন নতুন জিনিসগুলোকে বুঝতে পারো, শিখতে পারো। কারণ আমিও তোমার চ্যানেল দেখেছি, খুব সুন্দর সুন্দর এত জ্ঞানীগুণী মানুষ আসছে, যাদের মাধ্যমে আমরা তো সব নলেজ তো সবার পক্ষে সম্ভব না, বাট এরকম একটা অনুষ্ঠান যদি আমরা সত্যি ফলো করি বা দেখতে থাকি, আমরা অনেক জ্ঞান সমৃদ্ধ হব, এটুকু বলতে পারি। পাশে থেকো শ্রাবণ।